নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ পান্ডা। আমাদের সঙ্গে আছেন অতিথি সাহিত্যিক অরিন্দম বসু। অরিন্দম দা, আমি তোমাকেও স্বাগত জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে। ট্র্যাডিশনকে, ঐতিহ্যকে আমরা আঁকড়ে ধরে থাকবো না, কিন্তু জানতে হবে, না হলে পুরো ব্যাপারটাই চটকে যাবে, ঘেটে যাবে। এবং হয়তো সেই কারণেই, যেহেতু এই বিষয়টা এরকম, তাই খুব সচেতন ভাবে তুমি নামকরণে উপাখ্যান শব্দটা ব্যবহার করেছিলে। উপাখ্যান কিন্তু আমাদের দেশজ আখ্যানকে চিহ্নিত করছে, ইংরেজি নভেলকে নয়, তথাকথিত উপন্যাসকে নয়। সচেতন ভাবে তুমি এটা ব্যবহার করেছো। আমার এখানে শেষ প্রশ্ন, এই বইটির আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত অভিনব, কোনো সন্দেহ নেই। এবং তোমার যদি সামগ্রিক উপন্যাসের ধারা নিয়ে আলোচনা করা হয়, একেবারে আলাদা, একদম আলাদা। তো কভারটাও আলাদা। আমার একটা যদি জানতে ইচ্ছে করছে, কভারটা কে করেছিলেন? এটা ওই পঞ্জিকার একটা কভারটা কার করা? আমি বোধহয় নামটা ছিল কিনা মনে পড়ছে না, প্রচ্ছদ শিল্পী। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি। সেটা হচ্ছে কাভারের যিনি প্রচ্ছদ শিল্পী তার নাম তোমার মনে পড়বে না, কারণ প্রচ্ছদ শিল্পী হিসেবে কারোর নাম নেই ওখানে। যেটা হয়েছে, এটা কাভারটা করেছিলেন রাজীব বলে একজন। আসলে এই এই উপন্যাসটি বেরিয়েছিল 21 শতক পত্রিকায়। পরবর্তীকালে নবরুণদা উপন্যাসটা পড়ার পরে বললেন এটা আমি ভাষা বন্ধন থেকে ছাড়বো, নবরুণ ভট্টাচার্য। তো আমি বললাম যে হ্যাঁ, নবরুণদা ছাড়বেন মানে আর কিছু বলার আছে না। তো তখন রাজীব ছিলেন ওখানে, উনি প্রচ্ছদটা করেন, কিন্তু নামটা দেওয়ার সময় বললেন যে না, আমাদের এখানে আমরা ওইভাবে দিই না, আমরা প্রচ্ছদ ভাষা বন্ধন বলে দেবো। তা আমার খুব দুঃখ লেগেছিল, কারণ প্রচ্ছদটা এত চমৎকার এবং ভেতরের তার সজ্জা, বইটির ভেতরের সজ্জাও খুব চমৎকার। এত সুন্দরভাবে ওরা ছেপেছিলেন। ওই রকম একটা সত্যি কথা বলতে এত বই আমার প্রকাশিত হয়েছে, কিন্তু অত ভাবনা চিন্তা করে একটি বই প্রকাশ করা আমি দেখেছি যে খুব কমই দেখেছি এটা। এবং আমার নিজের বইয়ের ক্ষেত্রে ঘটেছে বলে সেটা আমার কিন্তু প্রিয় বই। সত্যি কথা বলতে কি, লেখাটার কথা বলছি না, ওই বইটার প্রচ্ছদ দেখলে আমার এত ভালো লাগে যে ওটাকে মাঝে মাঝে বার করে করে দেখি আর কি, যে ওই রকম ভাবে আরেকটা আমি দেখতে পেলাম না। আচ্ছা, এখানে একটা কথা তোমাকে বলি, তুমি তোমার ঠিক আগের প্রশ্নটার আগের অংশটায়, সেটা তুমি বলেছো যে এই যে আখ্যানের যে অংশ, পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এই বইটাতে কোথাও উপন্যাস বলেনি, বলেছে বহি বা পুস্তক। এবং পুস্তক সমাপ্ত হইল কত যিশুগীতে সমাপ্ত হচ্ছে সেটাও লেখা আছে। এবং কোন ঘরে বসে, আগে কিন্তু এটাই লেখা হতো, কোথায় বসে লেখা হচ্ছে, কোন প্রহরে সমাপ্ত হচ্ছে, কে লিখেছে, কখন লিখেছে এবং তার সন-তারিখ কত, এভাবে বাংলা পুঁথি পুস্তকে কিন্তু থাকতো। উঠে গেছে বহুদিন আগে, এখন কোথাও কোথাও ওই রচনাকাল উল্লেখ থাকে, ইত্যাদি থাকে। তো সে বলছে, ওখানেই একটা জায়গায় বলেছে যে এটি আখ্যান বা কাহিনী নহে, এটি উপন্যাসের অনুসর্গ মাত্র। আখ্যানের যে উপসর্গ, সেখান থেকে এটা উপাখ্যান। আমি আখ্যান আসলে লিখে উঠতে পারিনি। হ্যাঁ, বুঝেছি। এমনি উপাখ্যান এই শব্দটার মধ্যে একটা দেশজতা আছে, আমি এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, যেটা যেটা উপন্যাসের মধ্যে নেই। উপন্যাসটা অনেক আধুনিক, পাঁচালী, উপাখ্যান, এইসবের মধ্যে যে দেশজতা। এবার আমরা চলে আসি সেই যার কথা বারবার তুমি প্রথমে শুরু করেছিলে। 2011 সালে তোমার আরেকটি অভিনব তুমি গ্রন্থ লেখো, অমল গুপ্তের গুপ্ত জীবন। এখানে একজন বিশিষ্ট লেখকের কথা আছে, একবারও তার নাম বলনি। নাম না বললে কিছু এসেও যায় না, কিন্তু আমাদের এই আলোচনায় নামটা বলা দরকার। তার জীবনের কথা, তার গুপ্ত কথা আছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের কথা। আমি প্রথমে জানতে চাইবো, শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তোমার যোগাযোগ কিভাবে হলো? এইখানে একটা ছোট্ট কথা, আগেরটা সূত্র ধরে একটি লাইনই বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে তুমি যেহেতু ওই পাঁচালী ইত্যাদির কথা বললে, তিনটিনগর উপাখ্যানে অনেক পাঁচালীর অংশ, প্রবাদ, প্রবচন, উপকথা, উপকথা ক্রমবিকাশ, এগুলো আছে। এগুলো কোথাও পাওয়া যাবে না, কারণ ওগুলো সবই আমার বানানো। ওই উপন্যাসটা লেখার জন্যই লিখতে হয়েছিল, কারণ ওভাবে লিখতে চেয়েছিলাম আর কি, এবং সেটা লিখতে আমার খুব ভালো লেগেছিল। এবারে আমি তোমার পরের প্রশ্নটাতে আসি। যখন আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তারপরে কি করব, আমি মাঝে মাঝেই ব্যবসা ট্যাবসা করেছি আর কি, ফাঁক ফাঁক করে। তো ব্যবসা করতাম, সেই ব্যবসাটা তখন উঠেও গেছে, কি করব বুঝতে পারছি না। তো তখন আমাদের একজন পরিচিত দিদি,
দেশপ্রিয় পার্কে থাকতেন। পারিবারিক সূত্রে আলাপ বলা যেতে পারে। তিনি বললেন যে তোমার তো এরকম করে চলবে না, তোমার একটা চাকরি দরকার, তো দাঁড়াও তোমাকে আমি শ্যামল কাকার কাছে পাঠাবো। আমি বললাম শ্যামল কাকা কে? বললেন শ্যামল গঙ্গোপাধ্যায়। আমি মোড়ায় বসেছিলাম, তড়াৎ করে লাফ দিয়ে উঠেছি। মানে যার লেখা পড়ে আমি দিনে দুপুরে রাত্রিবেলায় আচ্ছন্ন হয়ে থাকি, কুবেরের বিষয় আসা থেকে শুরু করে পাপের বেতন পরমায়ু পড়ে এক দুপুর বেলায় বড় হয়ে গেলাম, তার কাছে আমাকে পাঠানোর কথা বলা হচ্ছে। তো বললেন যে হ্যাঁ, শ্যামল কাকার কাছে যাও, হয়তো একটা চাকরি বাকরির ব্যবস্থা হতে পারে। তো তিনি একটা হাত চিঠি লিখে দিলেন। আমি যুগান্তরে গিয়ে দেখা করলাম। প্রথম কয়েকদিন দেখা হলো না, তারপর দেখলাম একজন বিপুল বলশালী লোক, কোঁকড়ানো চুল এবং সাদা শার্ট, বুশ শার্ট এবং সাদা ট্রাউজার, সাদা কেস, কালো বেল্ট পরে এসে বসলেন। আমি চিঠিটা দিলাম। চিঠিটা পড়ে বললেন, ভাই আমি তো আপনাকে কোনো চাকরি দিতে পারবো না, আমি নিজেই 3 মাস মাইনে পাই না, যুগান্তর বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো আমি বললাম যে না না, আমি চাকরি পাওয়ার জন্য আসিনি, আমি শুধু আপনাকে দেখতে এসেছি, তাও আমি কথা বলতে এসেছি আপনার সঙ্গে। তো বললেন আমি আপনার লেখা পড়েছি তাই। বললেন যে ও আচ্ছা আচ্ছা, আমার মানব জমিন পড়েছেন, আমার আকাশের নিচে মানুষ, আমার নীলকণ্ঠ পাখির খোঁজে। বললাম না, এগুলো আমি পড়িনি, আমি কুবেরের বিষয়ে আসা পড়েছি, ঈশ্বরতলার রূপকথা পড়েছি। বললেন সামনে চেয়ারটা টেনে বসুন। এটা উনি পরেও করেছেন আমার সামনেই। মানে এটা আমার সঙ্গে ঘটেছে বলে বললে গল্প কথা মনে হবে, কিন্তু এটা মারাত্মক, এবং এটি অনেকের সাথে করেছি এবং অনেকে ফেইলও করেছে। তারা বলেছে হ্যাঁ পড়েছি, অসামান্য লোক। তো এটা শ্যামল গঙ্গোপাধ্যায়ের চরিত্রের মধ্যে ছিল। এই যে মানুষটি, তারপরে উনি বললেন বাড়িতে এসো। ব্রহ্মপুরে থাকতেন তখন, আমি বললাম কাছাকাছি থাকি। একদিন বাড়িতে গেলাম, বললেন যে আমি খুব ব্যস্ত, এখন আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তুমি একটু 4-5টা হেঁটে আধ ঘন্টা পরে এসো। আমি হেঁটে ফিরলাম, তখন বললেন যে আমি দাঁড়িয়ে আছি, আমাকে বসতেও বলছেন না। তখন বললেন যে কি দেখলে ওই যে ঘুরে এলে? তা আমি বলতে বলতে যাচ্ছি। বললেন যে ওই ডান দিকের কোনায় পুকুর পাড়ে একটা শনি মন্দির আছে, দেখেছো? আমি বললাম না, শনি মন্দির তো ওখানে কিছু নেই, ওখানে একটা ভাঙা পুরোনো বাড়ি আছে। তখন বললেন যে জেঠিমা ইতি গঙ্গোপাধ্যায়, ইতি গঙ্গোপাধ্যায় সম্প্রতি মারা গেছেন এই গত 1লা জুন। তো জেঠিমাকে ডেকে বললেন, ইতি এই ছেলেটিকে খেতে দাও, এ এখন থেকে এখানে আসবে, তুমি বাছা ওই চেয়ারটা টেনে নিয়ে বসো। সেই যে বসলাম, সেই যে গেলাম, এই মানুষটি তারপরে তিনি ওভারল্যান্ডে পাঠিয়েছেন আমাকে। আমি ছবি আঁকতে পারতাম বলে বললেন যে ও সাংবাদিকতার চাকরি তো ওখানে হবে না, কি ছবি আঁকতে পারি, ছবি আঁকতে যা। তা আমি চলে গেলাম। এবং তারপর আস্তে আস্তে তার সঙ্গে তিনি আমাকে জীবন শেখালেন। খাওয়া দাওয়া জানতাম না তা নয়, তার সঙ্গে পড়ে গিয়ে আরো শিখলাম। এবং আহ, সময়কে চিনতে শেখালেন, হাত ধরে ধরে ঘুরতে শেখালেন, মানুষকে বুঝতে শেখালেন। মানে ব্যাপারটা এরকম, সাহিত্য ছাড়া প্রায় সবকিছুই শেখাচ্ছেন। কারণ তার একটা ব্যাপার ছিল যে এগুলো যদি তুমি বুঝতে পারো, সাহিত্য লিখতে গিয়ে তোমার ও আপনা আপনি চলে আসবে, আর কিছু করতে হবে না, ওর ভেতর থেকেই চুঁয়ে চুঁয়ে ঠিকই আসবে। পরে দেখিয়েছেন, পরে বলেছেন কোন শব্দ ব্যবহার করতে নেই, কেন এটা লিখতে নেই, নিজে হাতে লেখা কেটেছেন। এবং এইরকম মানুষ আমি আমার জীবনে কোনোদিন পাইনি এবং জানি নিশ্চিত যে আর কোনোদিন পাবো না। তো সেই জায়গাটি থেকে এই যে তিনি আমার সব হয়ে উঠলেন। আমি এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আহ, খেতে তো অসম্ভব ভালোবাসতেন। তো তখন আমার মা একদিন ঝিঙে পোস্ত করে দিয়েছেন। তিনি তার একটা সন্তোষ কুমার ঘোষের সম্পাদনার শ্রেষ্ঠ গল্প। মাকে বললেন যে এইটা, আমার মায়ের নাম প্রতিভা, তো প্রতিভা বসু বলে অনেকে গন্ডগোল করে ফেলতে, যাই হোক। তো বললেন যে তোর মাকে আমি এই বইটা উপহার দেবো, তোকে কিছু দেবো না। তো উপহারটা দেওয়ার সময় তিনি প্রথম পাতায় একটা কবিতা লিখলেন, প্রতিভার আভায় আজ সমস্ত সকাল হলো ঝিঙে পোস্ত, তোমার রান্নার চেয়ে বড় তুমি, আমার রান্নায় এ বই তাই তোমার প্রণামী। এই যে তাৎক্ষণিকভাবে ওটা লিখে দিলেন, আমি মানে কি আমি পারবো? এখনো পারবো? পারবো না। তো এইটা একটা ক্ষমতা। এবং এই ক্ষমতাশালী লেখক, তার জীবন, তার দুর্বিপাক, তার সময়, তার সঙ্গীতের প্রতি আগ্রহ, এবং লেখা কিভাবে জীবন ছেঁচে তৈরি হয়, এটা তিনি আমাকে হাতে ধরে, আমি শিখতে পেরেছি কিনা জানি না, কিন্তু তিনি হাতে ধরিয়ে দিয়ে শেখার চেষ্টা করেছেন। এইটা আমি এই যে প্রথমে বলেছিলাম, তুমি সূত্রটা এনে ভালোই করেছো। এবং আমার মনে হয় যে হয়তো অন্য কোনো লেখকের জীবনে এরকম কোনো ঘটনা ঘটলে
তিনিও ভুলতে পারতেন না যে অনেক পরে এই যে আমি একটা মানুষকে এত বছর ধরে দেখলাম, একজন লেখকের সঙ্গ করলাম, প্রায় গুরুগৃহে থাকার মতন থেকেছি বলা যেতে পারে। উনি বলতেন যে কিরকম জানিস তো লেখাটা, ধর নাড়া বেঁধে গুরুর কাছে গান শেখা হচ্ছে, বাইরে কিন্তু বেরোচ্ছে না, অনেক দিন ধরে গাওয়া গানটা শেখার পরে একদিন রাত্রিবেলা সঙ্গীত সম্মেলনের মধ্যে এক রাতে সমস্ত শ্রোতাকে মাত করে দিল, আসর একেবারে মাত, লিখতে গেলে ওই রকম লিখতে হবে ঝাঁপিয়ে পড়ে। তো আস্তে আস্তে শেখ তারপরে এটা যে ঘটছে, এবং একজন লেখককে দেখে চলেছি অনেকগুলো বছর, 10-12 বছর, তার মধ্যে এটা তার পক্ষেই বলা সম্ভব। তিনি বললেন, দেখ আমি তো আর লিখতে পারবো না, মানে আমি আমার কথাই লিখে গেছি সারা জীবন ধরে, কিন্তু তোকে যেটা বলছি সেটা আমি লিখতে পারবো না, তুই আমাকে নিয়ে একটা উপন্যাস লিখিস। এবং সেটার নাম, উপন্যাসের নামটা এই অমল গুপ্তের গুপ্ত জীবন, এটা তারই ঠিক করে দেওয়া নাম। তিনি বলেছিলেন এই নামটাই কিন্তু দিতে হবে। এবং আরো একটা ঘটনার কথা বলি, তার আগে উনি নিজে একটা গল্প লিখেছিলেন, সেই গল্পটার নাম অমল গুপ্তের গুপ্ত জীবন। তো আমি বলেছিলাম আপনি এই নামটা ব্যবহার করলেন কেন? ওগুলো দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, তুমি যখন দেখবে সেই উপন্যাসের সঙ্গে এই গল্পের কোনো মিলই থাকবে না, এবং আলাদা, অবশ্যই আলাদা। বলে যে নামটা ব্যবহার করে একটু ছুঁয়ে রাখলাম, তুই কিন্তু এই নামটা ব্যবহার করেছি বলে ভুলে যাস না ওই নামটা ব্যবহার করতে, ওটাই কিন্তু ব্যবহার করতে হবে যদি কোনোদিন আমাকে নিয়ে লিখতে পারিস। এবং আমি যখন পরে লিখলাম নির্দ্বিধায়, কোনো সংকট কিছুই ছিল না, সংশয়ও ছিল না, এই নামটা ব্যবহার করি। এবং আজকে হয়তো একটু প্রকাশ্যে আলোচনা হলো, কারণ অমল গুপ্তের গুপ্ত জীবন লেখার যে ভূমিকা, তাতে আমি উল্লেখ করি। উল্লেখ না করার একটা কারণ আছে। এই যে বলে না রোবাস্ট লাইফ, অর্থাৎ একটা বেপরোয়া জীবন, একটা উদ্দাম জীবন, মানে আনন্দের মধ্যে, প্রবল আনন্দের মধ্যে বেঁচে থাকা, জীবনের সবকিছু থেকে আনন্দ পেয়ে যাওয়া। একজন লেখক যখন এটা নেন, তখন তিনি একজন দার্শনিকে পরিণত হন, একজন সমাজ বিজ্ঞানীতে পরিণত হন, একজন সামাজিক রিপোর্টারে পরিণত হন। এবং সেটা যখন তিনি করতে থাকেন, তখন তার লেখায় যা যা আমরা পাই, মানে আমি তো নিজের কথা বলতেই পারি যে তার কাছাকাছিও পৌঁছতে পারবো না, কোনোদিনই পারবো না। আহ, কিছুটা প্রভাব আগে ছিল আমার লেখায়, তারপরেও আমি পারিনি। কিন্তু আমি অমল গুপ্তের গুপ্ত জীবনে তাকে ধরার চেষ্টা করেছি। ধরার চেষ্টা করেছি এই কারণে যে আসলে একজন কোন লেখকের নাম দিয়ে অমল গুপ্তের গুপ্ত জীবনকে বোধহয় বাঁধা যাবে না। যিনি সত্যিকারের লেখক, তিনি, তার জীবন এরকম হতে পারে, এটা একজন সঙ্গীত শিল্পীর জীবনও হতে পারে, এটা একজন নৃত্যশিল্পীর জীবনও হতে পারে, এটা একজন সিনেমা পরিচালকের জীবনও হতে পারে। অর্থাৎ এই বেঁচে থাকার ভেতর থেকে সাহিত্যকে তুলে আনা, এইটা যখন, মানে দর্শন তো বিজ্ঞান নয় অথচ বিজ্ঞানের মতো, ধর্ম নয় কিন্তু ধর্মের সহায়ক, কাব্য নয় কিন্তু কাব্যের ধর্ম তার ভেতরে আছে। আর দর্শন হচ্ছে সেইটাই যা জীবন থেকে উঠে আসে, জীবনের ভেতরেই থেকে যায়। সাহিত্য কি তাই নয়? সাহিত্য তাই। তো সেইটা শ্যামল গঙ্গোপাধ্যায়কে দিয়ে আমি যে বুঝতে পেরেছিলাম, সেই বোঝাটা কিন্তু এখনো চলছে। মানে এখনো কিন্তু আমি তার লেখা পড়লে সেই একই রকম ভাবে তাকে অনুভব করতে পারি, তার কণ্ঠস্বর শুনতে পাই। এবং যেটা আমি বলতে চেয়েছিলাম আসলে অমল গুপ্ত গুপ্ত জীবনে, এবং অমল গুপ্ত গুপ্ত জীবনেও বৌদ্ধ ধর্মের একটা অনুষঙ্গ আছে, অর্থাৎ নির্বাণ লাভ হয় কি হয় না। কারণ এই উপন্যাসটিতে লেখক চাইছেন তার শরীর ছেড়ে দিয়ে মৃত্যুর পর তিনি তার উত্তরসূরির শরীরে চলে যেতে চান, অর্থাৎ তিনি বেঁচে থাকতে চান। অমল গুপ্তর গুপ্ত জীবনটা একটা জীবন শেষ হতে পারে না, জীবন থেকে জীবনে চলে যাবে। একজন লেখক যখন লেখেন এবং সেই লেখা, বিভিন্ন লেখা যখন পাঠক পড়েন, সেটা তো অনেকগুলো জীবনেরই ফসল, অনেকগুলো জীবন তিনি যাপন করেছেন, তবে না লেখাগুলো এসেছে। তো বেঁচে থাকায় হতে পারে, সাহিত্যে হতে পারে, মানসিকতায় হতে পারে, দর্শনে হতে পারে। ওই অমল গুপ্তর গুপ্ত জীবনে আমি এইভাবে খানিকটা বলার চেষ্টা করেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল অমল গুপ্তের গুপ্ত জীবন নিয়ে, কিন্তু সবকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি তুমি যেভাবে বললে। তুমি শুরুতেই বলেছিলে যে পাপের বেতন পরমায়ু পড়ে এক দুপুর বেলায় বড় হয়ে গেছিল। মানে যদি এইভাবে আমি এটাকে কনক্লুড করি যে শ্যামল গঙ্গোপাধ্যায় তোমাকে প্রকৃত অর্থে সর্বার্থেই বড় করেছে। এখানে আমার একটা জানার আছে শুধু, যদি এটা অমল গুপ্তের গুপ্ত জীবন নির্ভর হয়তো প্রশ্নটা নয়, কিন্তু এক্ষুনি মাথায় এলো, এইটাকে কি তুমি
মানে বায়ো নভেল বলবে? না, আমি এটাকে কোনোভাবেই বায়ো নভেল বলবো না। তার কারণ হচ্ছে, আমি প্রথমেই বললাম যেটা যে কোনো শিল্পীর জীবন হতে পারে। শিল্পীর জীবন হতে পারে, সংস্কৃতি কর্মীর জীবন হতে পারে, সাহিত্যিকের জীবন হতে পারে, একজন দার্শনিকের জীবন হতে পারে। তো সব আছে, মানে দর্শনটা তো আর, দর্শন একটা মৌলিক ব্যাপার, আলাদা হয়ে থাকে, কিন্তু সেটা যখন লেখার মৌলিকতার সঙ্গে যুক্ত হয় তখন সেটা লেখার দর্শন হয়ে ওঠে। সুতরাং যদি সেই দৃষ্টিতে দেখি, তাহলে আমি এটাকে বায়োনভেল বলবো না। কেন? যে এটা তার জীবনের সামগ্রিক কোনো ব্যাপারকে ধরতে চাইনি, এটা উপন্যাস হয়ে উঠতে চেয়েছে। কারণ মানে জীবনে একজন লেখক বেঁচে আছেন, তিনি কি লিখেছেন, কিভাবে লিখেছেন, কার সঙ্গে মিশেছেন, কতটা লিখেছেন, কেমন মানুষ ছিলেন, তার লেখার ভেতরে কি ছিল, এসব তো বায়োনভেলে বলা যেতে পারে। কিন্তু এই এই যে এটা, এই লেখাটি উপন্যাস হয়ে উঠতে চেয়েছে এই কারণে, কারণ লেখক আসলে এই উপন্যাসটা থেকে তিনি একটা শরীর থেকে আরেকটা শরীরে যেতে চাইছেন না, তিনি আরেকটা উপন্যাসেও যেতে চাইছেন, তিনি অন্য আরেকটা লেখা চলে যেতে চাইছেন। সেটা তো বায়ো নভেল হবে না, সেটা যদি নভেল বলি তাহলে উপন্যাস হবে। কারণ আরেকটা উপন্যাসের সঙ্গে তুমি যদি আমার লেখাগুলোকে যোগ দেবার চেষ্টা করে থাকো, এবং সেটা আমার ক্ষেত্রে কেন, অন্য যে কোনো লেখকের ক্ষেত্রেই হতে পারে, এবং আমরা অজান্তেই প্রায় সেটা করে বসে থাকি। তো একজন লেখক যিনি তার জীবন ছেড়ে চলে যাবেন কিছুদিন বাদে, তিনি যদি মনে করেন যে আমি আরো অনেক দিন বেঁচে থাকতে চাই, শ্যামল গঙ্গোপাধ্যায় আহ জ্যোতিষীকে হাত দেখিয়েছিলেন, তো বললেন জ্যোতিষী কিছু বলতে পারেনি, কেন জানিস তো? কেন? বললেন যে আমার হাতে দুটো মাত্র দাগ আছে। কেন দুটো দাগ কেন? জ্যোতিষী বললো কিছু তো দেখা যাচ্ছে না, হাতের দাগগুলো আপনার কোথায় গেল? এত খৈনি ডলেছি হাতে যে সমস্ত দাগ উঠে গেছে। দুটো দাগ আছে, জ্যোতিষী কিচ্ছু বলতে পারছে না। এই যে জ্যোতিষী কিছু বলতে পারছে না এবং দুটো দাগ নিয়েই রয়ে গেছেন, এটা একজন লেখক কখন আবিষ্কার করতে পারেন? এবং তখন তিনি মনে করেন যে আমার জীবনটা কি সেটা আমি নিজেই জানি না, আমি জীবনটাকে এইরকম ভাবে বাঁচার চেষ্টা করেছিলাম, জীবনটা নিয়ে এইভাবে লেখার চেষ্টা করেছিলাম। এবং মনে রাখতে হবে যে সেই লেখকের জীবনের মধ্যে আরো অনেকের জীবন ঢুকে রয়েছে, পরবর্তীকালে যে পাঠকরা পড়বেন তাদের জীবনও ঢুকে আছে আগাম। এবং লেখক যখন ওই লেখা থেকে লেখায়, লেখা থেকে লেখায়, জীবন থেকে জীবনে চলে যেতে চান, তখন সেটা তার জীবনী গ্রন্থ হয় না, সেটা আসলে আরেকটা উপন্যাসের সম্ভাবনা হয়। যদি দেখা যায় লেখাটাকে এইভাবে হয়তো দেখা ভালো। শ্যামল গঙ্গোপাধ্যায়ের ভূমিকা তোমার জীবনে যদি এরকম প্রশ্ন করা হতো, তার উত্তর আমরা পেয়ে গেছি। আমরা এবার পরবর্তী উপন্যাসে যাই। আবার ভূমি 2016 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো, এবং একদিক থেকে তোমার প্রথম উপন্যাসের সঙ্গে একটা মিল আছে। এখানে শহরায়নের কথা আছে, নগরায়নের কথা আছে, ভূমির হাত বদলের কথা আছে, খেলাঘরেও আছে, একটি প্রজাপতির জন্ম তাতেও আছে, এবং এখানেও সেই মোটামুটি জায়গাটা ওই কলকাতা সংলগ্ন, কলকাতা হয়ে উঠছে। আমি এখানে যেটা প্রথমে জানতে চাইবো, যে এখানে মহাভারতের অনুষঙ্গ এসেছে প্রচুর, মানে মহাভারতের রেফারেন্স দিচ্ছেন লোকজনেরা, জন্মেজয় চরিত্র এসছেন, বা আরো বিভিন্ন চরিত্র তারা এসছেন, যুধিষ্ঠির এসে কথা বলছেন, একটি চরিত্র আছে। এবং এই মহাভারতের অনুষঙ্গ তোমার এর একটি প্রজাপতির জন্মতেও ছিল। তোমার কি খুব পছন্দের উপায় মহাকাব্য মহাভারত? বহু লেখা এসে, বহু গল্পেও এসছে তোমার। শোনা যাচ্ছে না, তুমি মিউট মিউট। হ্যাঁ, হ্যাঁ, পছন্দের, অবশ্যই পছন্দের। রামায়ণের থেকে তো অবশ্যই বেশি। কারণ একটা কথা তো আছে, পছন্দ হওয়ার তো কথা, যা নেই ভারতে তা নেই ভারতে। মহাভারতে যা নেই তা ভারতে থাকবে এটা হতেই পারে না। এবং সত্যি কথা বলতে কি, একটু ঘাঁটাঘাঁটি করলে মানে কাহিনী, তার উপকাহিনী, এগুলো ধরে ধরে কেউ যদি মহাভারত পড়তে থাকেন, কি নেই মহাভারতের ভেতরে। কেন আমি এই কথাটা বলছি? যে আমরা যখন কোনো মহাকাব্য পড়বো, এখন যদি পড়ি রামায়ণ কিংবা মহাভারত, কেন পড়তে যাবো? বহু বছর আগের ব্যাপার, লেখা হয়ে গেছে, কে লিখেছেন ঠিকঠাক জানাও যায় না। তো মানে আমি রামায়ণের কথাটা বাদ দিলাম, মহাভারত নিয়ে এরকম কিছু কিছু কথা বলা আছে, একজনের লেখা না অনেকজনের লেখা, অত বছর ধরে কি করে এত বড় একটা মহাকাব্য কত বছর ধরে লেখা হয়েছে, এই সমস্ত প্রশ্ন তো উঠেছে। কিন্তু যদি বাদ দিই সেগুলো, আমরা যদি পড়তে চাই তাহলে কেন করব? রামায়ণের সেই আহ সমসাময়িক প্রেক্ষাপটকে ধরে নিতে পারবো এরকম উপাদান আছে হয়তো কিছু, কিন্তু খুবই কম আমার কাছে অন্তত, মানে আমি সেই আগ্রহটি পাইনি।
মহাভারতে সেটা প্রবলভাবে আছে বলে মনে হয় আমার। আমি হয়তো বললে, আমি একটি সূত্র দিয়ে বললে হয়তো বোঝা যাবে যে আবাসভূমিতে মহাভারতের অনুষঙ্গ আছে। সেখানে মহাভারতের যুধিষ্ঠিরকে নিয়ে একজন একটি লেখা লিখছেন, স্কুল মাস্টারমশাই, তার নাম জন্মেজয়। এবং তিনি যে লিখছেন যুধিষ্ঠিরকে নিয়ে, তিনি মনে করেন যে যুধিষ্ঠির হচ্ছেন মহাভারতের নায়ক। এবং তিনি এই আবাসভূমিতে যে রয়েছেন, এই জায়গাটিতে যে রয়েছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই রয়েছে সেখানে, তিনি তার হাটে ঘুরে বেড়াচ্ছেন। একটা অদ্ভুত জায়গা কলকাতার মধ্যে। কিন্তু মনে রাখতে হবে তার চারপাশের সমস্ত জমিতে কোথাও নীল রঙের করবেটের টিনের বেড়া, কোথাও সবুজ রঙের করবেটের টিনের বেড়া, সব জমি ঢাকা পড়ে গেছে। আসলে সব জমি বিক্রি হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না। এরপর পরপর আবাসন দেখা যাবে। তো এই যে আবাসনগুলো এরপর তৈরি হবে ওখানে, এই যে জমিগুলো সব চলে যাবে, তখন সেখানে কারা থাকবে? ওই যারা জমি বিক্রি করে দিয়েছে তাদের বাড়ির লোকজনই সেখানে কাজ করবে আশপাশে। মানে কেউ ফোড়ে হবে, কেউ দালাল হবে, কেউ ওই ফ্ল্যাটগুলোর কাজের লোক হবে, কেউ আশপাশে ফ্যাফা করে ঘুরে বেড়াবে। এই যে চলে যাচ্ছে, এই যে ধানি জমি চলে যাচ্ছে, প্রকৃতি চলে যাচ্ছে, খাল বিল ঝিল পুকুর চলে যাচ্ছে, চাষ চলে যাচ্ছে, এর মধ্যে একটি লোক, সে সেখানেও তার জমিটা যাতে বিক্রি হয়ে যায়, তার ভাইরা রয়েছে তারা জমি বিক্রি করে দিতে চায়, সেই জমিটা বিক্রি করতে চায় না। তো জন্মেজয় তাকে দেখছেন। এবং এখানে খান্ডব দাহনের প্রসঙ্গ আছে। খান্ডব দাহন যখন হয়েছিল তখন কিন্তু বনে আগুন লাগিয়ে যে ইন্দ্রপ্রস্থ তৈরি হলো, মনে রাখা ভালো যে বুদ্ধদেব বসুর লেখায় তো খুব ভালোভাবে আছে এটা, যে জমি গাছ সব ধ্বংস করে দিয়ে সেখানে নগর পত্তন হচ্ছে। তাই কি হচ্ছে না? হচ্ছে তো। মহাভারতের অনুষঙ্গ কি নেই? এবং দুর্যোধন বিশ্বাস করতেন যে পাণ্ডবরা সবাই আউটসাইডার, তারা বাইরের লোক, তারা দেবতাদের সাহায্য নিয়ে তাদের নিজস্ব জমি দখল করতে এসেছেন, নগর পত্তন করতে এসেছেন। তাই সেটা একটা সূচের ডগায় যতটুকু জমি থাকে সেটুকুও দেব না, আঁকড়ে বসে থাকবো, ছাড়বো না। এবং যখন এই জন্মেজয় চরিত্রটি, তিনি যখন মহাভারতের যুধিষ্ঠিরকে নিয়ে লিখছেন, লিখতে লিখতে একসময় দেখছেন এবং যুধিষ্ঠির তার সামনে চলে আসছেন, তার সঙ্গে কথোপকথন হচ্ছে, দেখছেন ক্রমশ লেখাটা দুর্যোধনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ যুধিষ্ঠিরের বদলে দুর্যোধন নায়ক হয়ে উঠছেন, যিনি কিনা বাইরের লোকের কাছে জমি দেবেন না, আঁকড়ে বসে থাকবেন। মানে যেহেতু জমির হাত বদলের ইতিহাস, তাই এবং মহাভারতের অনুষঙ্গ এখানে বিশেষভাবে এসছে, হাত বদল করতে দেব না। এবং এখানে তোমার ওই ওই যেটা প্রজাপতির জন্মবৃত্তান্তে জন্মে এসেছিল, যে মানুষের পেশার বদল হচ্ছে, প্রমোটার হয়ে যাচ্ছে। যারা কৃষক ছিল তাদের কৃষিকাজ আর থাকছে না, তারা কেউ রাজমিস্ত্রি হয়ে যাচ্ছে, অন্য পেশায় যাচ্ছে। এই এখানে এসেছে। আমরা এবার তোমার পরের উপন্যাসে আছি। তোমার বহু উপন্যাসে, খেলাঘরে তো বটে, মহাজাতকে আরো বেশি। সময় এটা অতীতচারিতা। মহাজাতকে আমরা দেখেছিলাম সেই ১,৫০০ বছর আগে। এখনকার বন্ধুরা যারা গেছে, ৫ জন বন্ধু সমান হয়ে গেছে। বহু লেখায় তোমার এই অতীতচারিতা, মানে সময়কে নিয়ে যে ভাঙা, সময়কে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করা, যেটা এসেছে। কিন্তু সেখানে গিয়ে দাঁড়াও এই উপন্যাসে এই তোমার এই এক্সপেরিমেন্ট, সময় নিয়ে এক্সপেরিমেন্ট একটা অন্য মাত্রা পেয়ে যায়। সময়কে একটা অন্য দিক থেকে দেখা, শেষের দিক থেকে দেখা, মানে শুরু থেকে শেষ করে আবার শেষ থেকে শুরু করা। এই রকম একটা ভাবনার বিশেষ কোনো উৎস বা প্রেরণা? সেখানে গিয়ে দাঁড়াও উপন্যাস যেটা, সেক্ষেত্রে যেটা ঘটেছিল আর কি, যে অনেকদিন আগে, এই যে সময়ের কথাটা আমি আসছি, অনেকদিন আগে আমি একটি গল্প লিখেছিলাম। তো সেই গল্পটা ছিল, সেই গল্পটা এই উপন্যাসের ভেতরে আছে। কিন্তু সেটার কে একটু সরিয়ে রেখে একটা কথা বলি। যেহেতু তুমি সময়ের কথা বললে এবং খেলাঘর থেকে শুরু করে যেহেতু বললে, সব জায়গাতেই এই সময়ের সঙ্গে খেলা করাটা আমার কাছে খুব প্রিয় বিষয়। মানে কখনো কোনো লেখা ১৯০৫-এ শুরু হয়েছে, সেটা একটু পরে ১৯৩৬-এ যাচ্ছে, তারপর ১৯৭৬, তারপর ১৯৬৫, তারপর গড়াতে থাকছে। আবার যখন লেখার ভেতরে থাকছে সেটা কখনো মহাভারতে চলে যাচ্ছে, কখনো মায়া সভ্যতায় চলে যাচ্ছে। এইভাবে যে লেখাগুলো আসছে,
সেইগুলো আস্তে আস্তে সেখানে গিয়ে দাঁড়াও উপন্যাসটি যখন আমার লেখার কথা মনে হলো, তখন আমার একটা কথা মনে হলো, সেটা হচ্ছে যে প্যালিন্ড্রোম বলে একটা শব্দ আছে। প্যালিন্ড্রোমটা হচ্ছে মানে কোনো একটি বাক্য আহ, আমি সোজাসুজি পড়লে যা হবে, মানে প্রথম থেকে পড়লে যা হবে, আবার শেষ থেকে পড়লেও তাই হবে। আমাদের সংস্কৃতে এরকম উদাহরণ আছে। মানে রমাকান্ত বাংলাতে কামার, সুবল বসু, হ্যাঁ, সুশীল শিশু। বসু, হ্যাঁ, এরকম আছে। এবং আমি একটু জানি একটু সংস্কৃত গ্রন্থ যার পুরোটাই প্যালিন্ড্রোমে লেখা। তো এরকম উদাহরণও আছে। এবারে এই যে ভাষার প্যালিন্ড্রোম, এটা ভাবতে ভাবতে মানে ঠিক উপন্যাসটা লেখার জন্যই ভেবেছিলাম তা নয়, মাথায় ছিল হয়তো। আমার মনে হয়েছিল যে সময়ের প্যালিন্ড্রোম হয়ে গেলে কি হতে পারে। অর্থাৎ একটা সময়কে আমি যেভাবে দেখছি, সেটা প্রথম থেকে যদি দেখি আবার শেষ থেকেও যদি দেখি, তাহলে সেটাকে কি একই রাখা যায়? মানে সেটা তো ভাবতে পারি, কিন্তু লেখায় কি রাখা সম্ভব? তো এটা কিন্তু ফর্মের দিক থেকে আমি কথাটা বললাম। কেন বললাম? যে যখন আমি এই গল্পটা লিখেছিলাম, সেই গল্পটার ক্ষেত্রে গল্পটা আপনা আপনি প্রায় এই সময়ের প্যালিন্ড্রমে পরিণত হয়েছিল। আমি একটু ছোট্ট করে বলি, অনেক কথা বলার অবকাশ হয়তো নেই। সেটা হচ্ছে যে একটি ছেলে, সে একটি মেয়েকে ভালোবাসতো, এবং সে ভালোবাসতে না পেরে, আমি শুধু এই কথাটুকুই বলছি, আরো তো অনেক কিছু আছে, মেয়েটিকে খুন করে ফেলে। কিন্তু ছেলেটি তার বাড়িতেই আছে। খবরের কাগজে খুনের খবরটা ছাপা হয়, সেই ছেলেটির নামেই ছাপা হয়, সেই মেয়েটির নামেই ছাপা হয়, কোথায় খুন হয়েছে তাও বলে দেওয়া হয়। তো সেই ছেলেটি খবরটা পড়ে, সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে সে সেই খুনটা করেছে। অর্থাৎ একটা খুন হয়ে গেছে, এবং তারপর ছেলেটি এই মেয়েটির কথা ভাবছে, সম্পর্কের কথা ভাবছে। ভাবতে ভাবতে লেখাটা বা তার আচরণটা ঘুরতে ঘুরতে এমন একটা দিকে যাচ্ছে, যখন সে মেয়েটিকে আহ আলমবাজার ঘাটে খুন হয়েছিল, সে মেয়েটিকে আবার আলমবাজার ঘাটে ডাকছে এবং খুন করার জন্য বসে আছে। অর্থাৎ একটা হয়ে যাওয়া খুন আবার হবে, অথবা খুনটা হয়ে গেছে, ঘটনাটা উল্টো দিকে যাচ্ছে। তো এই সেখানে গিয়ে দাঁড়াও যে উপন্যাস, সেখানে যেটা ঘটেছে এর সঙ্গে আরো যা যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে সিনেমার একটা অংশ যুক্ত হয়েছে। অর্থাৎ একটি গল্প অনেকদিন আগে লেখা হয়ে গেছে, সেই গল্পটি পড়েছিল, একজন সিনেমা করবেন, তার গল্পটা পড়ে ভালো লেগেছে, তিনি সিনেমাটা করতে এসেছেন। করতে এসে তিনি খুব বিপদে পড়ে গেছেন, কারণ সিনেমায় তিনি প্যালিন্ড্রোমটা দেখাবেন কি করে। অর্থাৎ একই সময় এপাশ থেকে দেখতেও যা, ওপাশ থেকে দেখতেও তাই। তিনি খুব বিভ্রান্ত। তিনি লেখকের সঙ্গে আলোচনা করছেন এবং বলছেন যে যে জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটেছিল, অর্থাৎ মেয়েটির বাড়ি, ছেলেটির বাড়ি, যেখানে খুন হয়েছে, এগুলো তো আপনার লেখায় আছে, আপনার তো চেনা জায়গা, আপনি বলতে পারবেন। তো লেখক তখন ভাবতে পারছেন না, মনে করছেন, এবং যখন যাচ্ছেন তখন ঘাটে অনেকে, আলমবাজার ঘাটে অনেকে বসে আছে, কয়েকটি ছেলে, কয়েকটি মেয়ে, দেহাতি লোকজন বসে আছে, এবং তার মধ্যে থেকে সে ভাবছে। এবং এই লেখাটির ভিতরে সিনেমা স্ক্রিপ্ট আছে, কারণ সিনেমা স্ক্রিপ্টটা সে পড়তে দিয়ে গেছে লেখককে, অর্থাৎ যে পরিচালক, সে বলছে আমি এটা শেষ করতে পারছি না, আপনি এটা শেষ করুন। এবং আহ, আমি সেটা বলছি একটু পরে। এই যে খুন, এই যে মানুষের ভেতরে খুন, আমার মনে হয় যে লেখাটার ভেতরে একটা সূত্র আছে। অর্থাৎ আমি যেটা দিতে চেষ্টা করেছিলাম, যে খুন তো দূর থেকেও করা যায়, আবার খুব কাছ থেকেও করা যায়। হয়তো প্রতিদিন দেখছি, খবরের কাগজে পড়ছি, ভালোও তো বাসা সেভাবেই যায়, দূর থেকেও ভালোবাসা যায়, কাছ থেকেও ভালোবাসা যায়, কিন্তু আমরা ভালোবাসি না, আমরা খুন করি নানান রকম ভাবে। কখনো হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলে খুন করি, কখনো পাশের বাড়ির প্রতিবেশীকে শাক তুলতে গিয়ে বচসা হলে খুন করে ফেলি, কখনো প্রেমিকাকে পিস পিস করে কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, কখনো বাবা মাকে মেরে ওপরের তলায় বসে টিভি দেখি, কখনো অফিস কর্মীকে খুন করে ফেলি। এই যে খুন, সেটা কেন হয়? একটি কারণ, ভালোবাসতে না পারার ফলে। কারণ কেউ কাউকে ভালোবাসতে পারলে সে তো খুন করবে না, সে তো তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, তার সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করবে। তাহলে যদি আমি একটু বড় অর্থে ব্যাপারটাকে দেখি, সেই বড় অর্থটাকে আমি ধরতে চেয়েছিলাম, যেখানে কি একজনের কথা আছে যে কিনা একটা খুনের সংগ্রহশালা খুলেছে, খুনের খবরের সংগ্রহশালা, ওই ছেলেটির বাড়ির ভেতরেই। এবং সেই খুনের খবরের সংগ্রহশালা থেকে সে বারবার ছেলেটিকে বলতে থাকে যে প্রথম খুন, আদিম মানুষ, আফ্রিকার আদিম মানুষ প্রথম যখন সেখানে দেখা গেল, তখন
তাকে, তার যে মৃতদেহটা আবিষ্কার করা হয়েছিল সেটা একটা গর্তের ভেতর থেকে, বোঝা যায় যে তাকে উপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, তা না হলে মানুষ ওরা ঘাড় মটকে পড়তে পারে না। অর্থাৎ তাকে খুন করা হয়েছিল। কেন খুন করা হয়েছিল? ওটা কি পৃথিবীর প্রথম খুন? ওটাই কি আদিম খুন? তারপর থেকে কি খুনটা চলছে নানান রকম ফর্মে? এই যে কথাগুলো আছে, এবার যেটা ঘটেছে যে এই উপন্যাসটাতে, যেটা কখনো ঘটার কথা নয় আসলে, বহু বছর আগে লেখা একটি গল্পের ভেতরের চরিত্রটি, মানে বা চরিত্রগুলো বাইরে বেরিয়ে আসছে। বাইরে বেরিয়ে আসছে কেন সেভাবে বলা নেই, কিন্তু এসে তাদের সঙ্গে লেখকের দেখা হয়ে যাচ্ছে, যেটা আসলে বাস্তবে সম্ভব নয়। এবং পুরো সময়টা প্যালিন্ড্রোম হয়ে গিয়ে প্রথম থেকে লেখাটি পড়লে যা হবে, শেষ থেকে পড়লেও লেখাটি তাই হবে। অর্থাৎ সময়টাকে ঘুরিয়ে দেখে দেওয়া। ওই বালু ঘড়ি হয় না, যে আগে দেখা যেত না, ওপর থেকে বালি পড়ছে, নিচে যখন ভরে গেল তখন উল্টে দিল। সময় তো, সময়কে তো উল্টে দেওয়া যায়। তো সেখানে গিয়ে দাঁড়াও। এবং যেটা ঘটে, মানে তুমি দেখবে যে আমি তো তোমাকে কোনো এক সময় আলোচনার সময় বলেছিলাম যে জলে যখন কিছু ভাসে না, প্রদীপ ভাসে, খানিকক্ষণ তাকিয়ে থাকবে না, বিভ্রম হয়। অর্থাৎ প্রদীপে ভেসে চলে যাচ্ছে না আসছে, সময় চলে যাচ্ছে না আসে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই লেখাটার ভেতরে আছে। সময় তো আছেই, এবং তার সঙ্গে মানুষের ভালোবাসা, খুনের প্রবৃত্তি, ভালোবাসতে না পারা, ভালোবাসতে না পারার যে ব্যর্থতা, সেইটা কিভাবে আসে। আর যদি সাহিত্য সেটাকে বিচার করার চেষ্টা করে, তাহলে সাহিত্যের ফর্মগুলো কি ব্যর্থ হয়ে যায়? সে কি ধরতে পারে না তাকে? বা শিল্পের কোনো ফর্ম কি ফেল করে, ব্যর্থ হয়ে যায়? সে কিভাবে দেখাবে, সে কিভাবে আনতে পারে? তো মহাজাতকের শান্ত মিত্রের একটা সংলাপ আমার মনে পড়ছে, যে আমরা যে সময়ের মধ্যে আছি, এই সময়টা হয়তো একটা চিন্তা মাত্র, সময়ের সঙ্গে সঙ্গে ওটা চলে যাচ্ছে, ওটা চিন্তা হয়ে যাচ্ছে। তো এখানে আমার মানে এ পৃথিবী মহা হত্যাশালা। তুমি খুনের ইয়ের কথা বলেছিলে, যে খবরের কাগজের কাটিং জোগাড় করে একটা সংগ্রহশালা করেছে। এখান থেকে আমি যেটা কয়েকটা আরো ছোট ছোট প্রশ্ন এই উপন্যাস নিয়ে খুব সংক্ষেপে উত্তর নেব। সেটা হচ্ছে, এক নম্বর, উম এই উপন্যাসের মধ্যে তুমি সিনেমার কথা এলে, গল্পের মধ্যে গল্প আসলে, যেটা তোমার তিন তিন নগরের উপাখ্যানের মধ্যেও আছে, এমনকি অমল গুপ্তের গুপ্ত জীবনের মধ্যেও আছে। বইয়ের ভিতরে বই, কাহিনীর ভেতরে কাহিনী, লেখকের মধ্যে আরেকটা লেখক, এখানেও তাই এসেছে। সিনেমা যে ব্যাপারটা এসছে, এই যে তোমার স্টাইল, এটা কিন্তু বহু উপন্যাসে আমরা দেখছি। এটা কি তুমি ডিটাচমেন্টের কারণে, মানে নৈর্ব্যক্তিক ভাবে দেখার জন্য এই স্টাইলটা ব্যবহার করছো? যেমন অরিন্দম বসুর কথা এলো, ভূমিকাতে অরিন্দম বসুর কাছে তিনতিরি নগরের এই উপাখ্যানের ক্ষেত্রে, এই যে আখ্যানের মধ্যে আখ্যান, এটা কি এটা নিরপেক্ষ দূরত্ব থেকে দেখবার জন্য তুমি এই স্টাইলটা ব্যবহার করছো? হ্যাঁ, দেখো, আমি একটা জিনিস তো খুব বড় রকমের বিশ্বাস করি, সেটা হচ্ছে লেখককে নৈর্ব্যক্তিক থাকতেই হবে। মানে ব্যাপারটা যদি এইভাবে বলি, মহাশয় আমি একজন চাক্ষুষ রূপকার মানুষ। তো এইটা যদি বলি, তাহলে আহ, একজন লেখক যখন দেখেন এবং সেটা তিনি যখন বলেন, এই এই যে শেষ উপন্যাসটা হলো, সেখানে গিয়ে দাঁড়াও, এখানেও একটা কথা বলা আছে যে একজন লেখক কি করেন, যেটা অন্য কোনো ফর্মে করা যায় না। একজন লেখক, একজন সাহিত্যিকই সেটা করতে পারেন। সেটা হচ্ছে তিনি একই সঙ্গে খুনি, এবং যাকে খুন করা হচ্ছে সেও। তিনি একই সঙ্গে ভালোবাসেন, তিনি একই সঙ্গে ভালো নাও বাসতে পারেন। অর্থাৎ একটা লেখার প্রত্যেকটি চরিত্র সেই লেখক, কিন্তু আসলে তো তিনি তা নন। কিন্তু যদি না হন তাহলে তো লিখতে পারবেন না। এবার অথচ সেটা যদি হতেই হয়, তাহলে তো তাকে আগে নৈর্ব্যক্তিক হতে হবে, কারণ সব কিছু তো তিনি একসাথে নন। আবার তিনি লিখতেও চান, সুতরাং তার দূর থেকে দাঁড়িয়ে দেখা ভালো। মানে এটা কিরকম, ধরা যাক আমাকে একটা একটা বাড়িতে যেতে বলা হয়েছে, আমি বাড়িটাতে যাচ্ছি। যেতে যেতে, মানে বাড়িতে ঠিকানা দেওয়া আছে, একটা হলুদ রঙের দোতলা বাড়ি, সেটা বলে দেওয়া হয়েছে। তা আমি কি সরাসরি সেই বাড়িটাতে পৌঁছে যাই? আমি যখন যাই, মানে ধরা যাক আমি চন্দননগর স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি কি দেখি? পুরনো লাইব্রেরি, পুরনো বাড়ি, একটা পুকুর ধার, একটা বন্ধ চায়ের দোকান, কতগুলো বেকার লোক বসে বসে আড্ডা দিচ্ছে। কাউকে হয়তো জিজ্ঞাসা করলাম, সে বললো এই দিক দিকে, ডান দিকে যান, তারপর বাঁ দিকে ঘুরবেন, একটা বকুল গাছ পড়বে, তার থেকে সোজা যাবেন। এই করতে করতে আমি গেলাম, কিন্তু সবগুলো দেখলাম তো। আমার উদ্দেশ্য ওই বাড়িটাতে পৌঁছানো।
কিন্তু এই যে দেখতে দেখতে গেলাম, সেগুলো তো আমার দেখার মধ্যে রয়ে গেল। এই দেখাটা কি? এই দেখাটা নৈর্ব্যক্তিক, অর্থাৎ আমি একটা দিকে যেতে চাইছি, পৌঁছতে চাইছি, কিন্তু বাদ বাকি দেখাগুলো আমার কাছে খেলনা নয়। তো লেখক যদি আহ শ্যামল গঙ্গোপাধ্যায় একটা কথা বলতেন যে ম্যান অন দ্য স্ট্রিট, লেখককে সেই রকম হতে হবে। অর্থাৎ তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, তিনি রাস্তার লোক, তিনি লেখার কেউ নন। তো এইটা আহ আমি আমার নিজের লেখাতেও অসম্ভব বিশ্বাস করি যে আমি যা দেখছি সেই লেখক, সে লেখার কেউ নয়, সে লেখার বাইরের লোক। সুতরাং তাকে এমনভাবেই লিখতে হবে যাতে সে বাইরে থেকে যা দেখে লিখছে সেটা শেষ পর্যন্ত একটা সামগ্রিক দেখায় গিয়ে পৌঁছে। এই নৈর্ব্যক্তিক যে ব্যাপারটা তুমি বলছো, বা নিজেকে সরিয়ে রাখা, নিজেকে প্রায় নিঃসাড়ে রাখা, এটা আমি বরাবর প্রথম থেকেই অভ্যেস করে এসেছি, বা হয়ে গেছে বলা যেতে পারে। আর যখন হয়ে গেছে তখন সেটা ধরাই রয়েছে এবং ধরাই থাকবে, কারণ তাছাড়া আমি বলতে পারবো না। মানে এই যে ধরা যাক যে আমার আমার কথা কি নেই, আমার লেখায় আছে, কিন্তু তাকেও আমি আমার নিজের আমিকেও আমি দূর থেকেই দেখছি। দুটো সত্তায় ভাগ করে দেখা এই উপন্যাসে সিনেমার একটা বিস্তারিত প্রসঙ্গ অনুষঙ্গ এসেছে। তো এই সিনেমা, ক্যামেরা, সবকিছুই, সিনেমা স্ক্রিপ্ট, খুব গভীরভাবে সিনেমা সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে এই বিষয়গুলো তুমি আনতে পারতে না। তোমার সঙ্গে সিনেমার সম্পর্ক, মানে তুমি এই বিষয়গুলো এত ডিটেলে জানলে কিভাবে? হ্যাঁ, এটা ছোট করে বলি। সেটা হচ্ছে যে মানে সিনেমা দেখার কথাটা তো বাদ দিলাম, মানে একটা কথা তো সবসময় ভাবতাম যে যখনই দেখেছি যে সাহিত্য থেকে সিনেমা হয়েছে, অনেকে বলেন যে বইয়ের মতন ঠিক হয়নি। তো সেটা না হবারই কথা, হওয়ার দরকারও নেই। সাহিত্য একটা আলাদা মাধ্যম, সিনেমা একটা আলাদা মাধ্যম। এবং যখন সিনেমা দেখেছি তখন সেই সব কথা মনে করেই দেখেছি। অনেক পরে ব্যবহারিক দিক থেকে তো সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার খুব একটা সুযোগ আমার ছিল না, কিন্তু আমি আমার একজন বন্ধু তথা দাদা, তার সঙ্গে আহ 3টে ডকুমেন্টারি কাজ করেছিলাম। মানে সেটা প্রায় সমীক্ষা করে ডকুমেন্টারি, মানে সরকারি কাজ। তো সেটা করতে গিয়ে তখন ক্যামেরা ইত্যাদি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে পড়লাম। আরো কতগুলো ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমি বহুদিন টিভিতে কাজ করেছি, এবং টিভিতে কাজ করার ফলে, মানে টিভিতে কাজ করার আগে আচমকাই পেয়ে বলা যেতে পারে প্রচুর সাক্ষাৎকার নিয়েছি দূরদর্শন, কলকাতা দূরদর্শনের জন্য। এবং তখন কি হতো, ক্যামেরাকে তো অস্বীকার করার উপায় নেই। মানে অ্যাঙ্কার হিসেবে মেকআপ নিতে হচ্ছে, আলো কোথায় থাকছে দেখতে হচ্ছে, ক্যামেরা কিভাবে আছে, কোন দিকে তাকিয়ে থাকলে আমার চোখটা সোজা থাকবে, এসব ভাবতে হচ্ছে। সেগুলো মাথার ভেতরে রয়ে গেল। পরে যখন টিভিতে কাজ করতে গেলাম, মানে খবরে কাজ করতে গেলাম, নিউজ চ্যানেলে, তখন এগুলো আরো বেশি করে, কারণ সেখানে নিউজ ফ্লোর, মানে অ্যাঙ্কার যিনি খবর পড়ছেন তিনি ওপরে একটা কোট পরে আছেন, নিচে হাফ প্যান্ট পরে আছেন কিনা কেউ জানে না, কিন্তু ওটা ওটা ক্যামেরার চালাকি। তো এইগুলো সব দেখতে দেখতে, অর্থাৎ ক্যামেরা যা দেখায় আমি তাই দেখতে বাধ্য, যেটা কিনা সাহিত্যে ঘটে না। তো ক্যামেরা যা দেখাচ্ছে সেই দেখাটাতে আমার খানিকটা অভ্যেস হয়ে গেছিল। এবং তারও পরে যখন আমি একটি অনলাইন একটি পোর্টালের সঙ্গে যুক্ত ছিলাম, আমি দেখলাম যে সেখানে একটা গল্প পাঠের আসর হতো। এবং সেই গল্প পাঠের আসরে যে অনেকেই গল্প পাঠ করেছেন, মানে তাবড় তাবড় ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, সিনেমার অভিনেতা অভিনেত্রী, তারা গল্প পাঠ করতেন। তো সেটা করতে গিয়ে আমাকে পরিচালনার কাজ করতে হলো, মানে তার লাইট, অ্যাকশন, ক্যামেরা সেরকম, কারণ তারা ওটা বোঝেন। উভয় ছাড়া তো হবে না, আপনি একটা গল্প পড়ে দিন, এবার বললে তো আর হবে না, ক্যামেরা বসানো আছে, সবটা দেখতে হবে। মানে তার ট্রলি আছে, লাইট আছে, অ্যাকশন আছে। তো এগুলো আমি তখন বুঝলাম যে আমার টিভি এটা কাজে লাগছে। এবং মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে নিউজ ছাড়াও দুটো অনুষ্ঠান হতো সেই সময়। মানে তার একটার পরিচালক ছিলাম আমি, সেটা সম্পূর্ণ মেয়েদের জন্য অনুষ্ঠান, অঙ্গনা লাইভ বলে একটা অনুষ্ঠান হতো, 1 ঘন্টার, দুপুর বেলায় সরাসরি কথা হতো। এবং তার জন্য ছোট ছোট মানে শর্ট ফিল্ম তৈরি করতে হতো, সেটা তৈরি করে তার ভেতরে দেখানো হতো। এবং ক্যামেরা, মানে কানে কানে হেডফোন দিয়ে বসে থাকতে হতো, মানে এর পরের প্রশ্ন কি আসবে, ক্যামেরা কোনটা কাটবে, কোনটা দেখাবে, মানে ফার্স্ট ক্যামেরা কোনটা, সেকেন্ড ক্যামেরা কোনটা, এগুলো বলতে হতো। এবং তার একটাতে অ্যাঙ্কার ছিলেন কবির সুমন, সেটাও পরবর্তীকালে লাইভ 10টায় বলে একটা অনুষ্ঠান, তারও কিছুদিন আমি পরিচালনা করেছিলাম।
এবং তার জন্য ছোট ছোট কিছু ছবিও বানাতে হয়েছিল, মানে যেগুলো আমি শর্ট ফিল্ম বললাম আর কি, যেগুলো দেখানো হতো। তো এটা করতে করতে একটা সম্পর্ক রয়ে গেছিল। তার মধ্যে আরেকটা জিনিস ঘটলো, মানে আমাকে কয়েকবার সিনেমা স্ক্রিপ্ট লিখতে বলা হয়েছিল, কিন্তু সিনেমা স্ক্রিপ্ট আমি লিখে উঠতে পারিনি। কিন্তু আমি জানি সিনেমা স্ক্রিপ্টটা কিরকম। আর সিনেমা সংক্রান্ত প্রচুর বইপত্র পড়ে এবং এডিটিং টেবিলে বসে বসে এই ব্যাপারটা মাথার মধ্যে রয়ে গেছে। এবং ওই যে বললাম, ব্যবহারিক দিক থেকে হয়তো প্রয়োগ সেই অর্থে হয়নি, কিন্তু ব্যাপারটা রয়ে গেছিল। এবং তার আচ্ছা, সঙ্গে একটা, তোমার তোমার কোনো গল্প নিয়ে সিনেমা হয়নি? হ্যাঁ, আমার একটি গল্প নিয়ে সিনেমা হয়েছে, আহ, একজন লেখকের দ্বারা তৈরি সিনেমা। আহ, শ্রমিক শ্রমিক ঘোষ, শ্রমিক খুবই ভালো লেখে। শ্রমিক একটি ছোট ছবি বানিয়েছিল, সেটি কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, গল্প থেকে ছবি। এবং সেটার সঙ্গেও আমার উপন্যাস, সেখানে গিয়ে দ্বারা উপন্যাসের একটা সম্পর্ক আছে, শুধু এইটুকুই বললাম। আহ, তো এবারে তার পরবর্তীকালে একটা ঘটনা ঘটলো যে আমার এক বন্ধু, আমার এক অনুজ বন্ধু, সে একটু অন্য ধারার ছবি করে, একটু কেন অনেকটাই অন্য ধারার ছবি করে। তো তার একটা ছবিতে এরকম অভিনয়ের দরকার পড়লো বলে সে আমাকে বললো, তুমি করবে নাকি? আমি বললাম, হ্যাঁ করি, অনেক কিছু তো জীবনে করলাম, তো এটাও করি। তো আমি এটা পুরোপুরি ফিচার ফিল্ম একটা, খুব কম অভিনেতা অভিনেত্রী ছবিটার ভেতরে, যেহেতু আমি বললাম একটু অন্য ধারার ছবি, খুব বেশি কথা বলতে পারবো না কারণ ছবিটা বাইরে রয়েছে, মানে বিদেশে গেছে, সুতরাং এটা নিয়ে বললে আমার মুশকিল হবে, গর্দান যেতে পারে। তো সেই জন্য অল্প কথায় বললাম, কিন্তু সেই ছবিটাতে আমি পুরো মাত্রায় অভিনয় করলাম, মানে দিনের পর দিন যেরকম অভিনয় হয় আর কি। তো সেটা করতে গিয়ে আরো অনেক কিছু শিখলাম। তো এই যে সিনেমার সঙ্গে সম্পর্ক, সাহিত্যের সঙ্গে সিনেমার সম্পর্ক, এইটাকে আমি প্রায় অনেকটা ব্যবহার করতে চেয়েছিলাম আমার ওই উপন্যাসটাতে, যার ফলে ওখানে সিনেমা স্ক্রিপ্ট এসেছে। এবং যখন ওই আমার গল্প নিয়ে ছবিটি হয়েছিল তখন আমি স্ক্রিপ্টের কাজ খানিকটা করেছিলাম, মানে সাহায্য করেছিলাম বলা যায়। তো সেইটা হয়েছিল, এই সব মিলিয়েই এটা হয়েছে, যার ফলে আমি এই বারবার ওই স্ক্রিপ্টটা ব্যবহার করেছি, কারণ স্ক্রিপ্ট ছাড়া ওটা ওখানে আসতো না। এবং এটা এখানে তার ভেতরে একটা সংঘাত আছে, সাহিত্যের সঙ্গে সিনেমার বা দুটো মাধ্যমের মধ্যে একটা সংঘাত আছে। তো সেই সংঘাতটা বা সেই সমস্যাটা আমি ওখানে রাখতে চেয়েছিলাম, যে দুটো মাধ্যম পাশাপাশি চললে কিরকম হয়। তো বলতে পারো যে এইভাবেই আর কি, মানে যদি দেখা যায়। মানে শেষ উপন্যাসে চলে আসি। গত বছর বেরিয়েছে পুজো সংখ্যায়, এখনো গ্রন্থাকারে সম্ভবত বেরোয়নি বা বেরিয়ে গেছে আমি জানি না, কলিকাতা পুস্তকালয়। এটা ভীষণ মানে ইম্পর্টেন্ট একটি উপন্যাস, এবং আমি আমার যদি পছন্দের উপন্যাস বেছে নিতে হয়, তোমার যে উপন্যাসগুলো আমি পড়েছি তার মধ্যে একটি কলিকাতা পুস্তকালয়। এবং আমি মহাজাতক সম্পর্কে যে কথা বলেছিলাম, যে রীতিমতো একটা গবেষণা তার মধ্যে আছে, এখানেও আছে। এবং নাম থেকেই আপনারা বুঝতে পারছেন যে কলেজ স্ট্রিট, বই বাজার ইত্যাদি ইত্যাদি এর কেন্দ্রে আমরা বিষয় নিয়ে একেবারেই আলোচনা করব। আমি এই প্রসঙ্গে একটা তথ্য দিই যারা শুনছেন তাদের জন্য। অরিন্দম দার একটি প্রকাশনা আছে, কলেজ স্ট্রিটেই তার অফিস, পরশ পাথর। আমি অরিন্দম দা তোমার কাছে জানতে চাইবো, তুমি যদি এই প্রকাশনাটি না করতে, মানে এই ভিতরের অভিজ্ঞতা যদি না থাকতো, তাহলে কি তুমি কলিকাতা পুস্তকালয় লিখতে পারতে? বা যদি উল্টে প্রশ্নটা করি, তোমার প্রকাশনা তোমার এই উপন্যাস লেখায় কতটা ভূমিকা গ্রহণ করেছে? যেটা বলার সেটা হচ্ছে যে তোমার এই প্রশ্নটা আহ, আবার একটি মোক্ষম প্রশ্ন, এই কারণে যে আমি যে প্রকাশনাটা করেছিলাম সেটা হঠাৎই করেছিলাম, প্রকাশ করলাম মাসিক সাহিত্য পত্রিকা, সেটা বন্ধ হয়ে যায়। এই প্রকাশনা না করলে, ছাপাখানায় না গেলে, বাঁধাইখানায় গিয়ে বাবু হয়ে না বসে থাকলে, জিটিপি কম্পোজিটরদের পাশে ঘন্টার পর ঘন্টা না বসলে, ভ্যানওয়ালাদের সাথে ঠেলাওয়ালাদের সাথে না মিশলে, প্রকাশকদের সঙ্গে কথা না বললে, মেলায় মেলায় না ঘুরলে এই উপন্যাস আমি লিখতে পারতাম না। দুটোর পরিপূরক বলা যেতে পারে। অর্থাৎ কলেজ স্ট্রিটের একজন ছোট প্রকাশক, তিনি যদি কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা করতে যান, মানে খুব বড় একটা জায়গা, তো দেখতে খুব ছোট লাগে, মানে যেটুকু কলেজ স্ট্রিট দেখা যায় সেটুকু তো আর কলেজ স্ট্রিট নয়, তার চারপাশে প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত জায়গায় সেটা ছড়ানো হয়েছে। একটা ব্যাসার্ধ, একটা ব্যাস যদি করা যায়, বৃত্ত যদি আঁকা যায়, তো
সেইটার মধ্যে এবং কলেজ স্ট্রিটের ভেতরের যে ইতিহাস, এইটা মানে আমি বলি যে কলেজ স্ট্রিটে হাঁটতে গেলে ইতিহাসের গায়ে ঘষা লেগে যাবে, এরকম একটা জায়গা। এবং তারা প্রায় অনেকটা ধরেও রেখে দিয়েছে, জানতে অজান্তে ধরে রেখে দিয়েছে। বদলানো খুব মুশকিল নয়, বেঁচে গেছে বলবো আর কি। এই এই এতক্ষণ ধরে যে এত প্রমোটার ডেভেলপার ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হলো, এত এত দূষণ, এত হাতছাড়া হয়ে যাওয়া জমি ইত্যাদি ইত্যাদি বেঁচে গেছে আর কি। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটার ভেতরে যে মানুষরা একটা গলির ভেতরে ঘুপচি ঘরে বসে সেলাই করছেন কিংবা আঠা লাগাচ্ছেন পুস্তানিতে, কাগজ বিক্রি হচ্ছে, বান্ডিল বান্ডিল বই চলে যাচ্ছে, ছাপাখানা, প্রেস, লেটার প্রেস তো চলে গেছে অনেকদিন আগেই, প্রেসের কত ধরন বদলে যাচ্ছে, কাগজের দোকান, এই সমস্ত মিলিয়ে যে বিরাট একটা জগৎ। এই অভিজ্ঞতা তোমাকে কাজে লাগিয়েছে। এবং একটা কথা যারা শুনছেন তাদের বলি যে কলিকাতা পুস্তকালয় অরিন্দমদার এই উপন্যাসটি আমার মনে হয়েছে যে এক অর্থে বাঙালির রেনেসাঁর ইতিহাস, বাংলা সভ্য সংস্কৃতির ইতিহাস, 19 শতকের ইতিহাস। আসলে আমাদের বাঙালি মনীষা সভ্যতা সংস্কৃতি পুরোটা কিন্তু কলেজ স্ট্রিটকে বাদ দিয়ে সম্ভব নয়। ফলে কলিকাতা পুস্তকালয় এই আখ্যানে বারবার করে আমরা এই ইতিহাসের পদধ্বনি, বাংলার সাংস্কৃতিক ইতিহাসের পদধ্বনি শুনতে পেয়েছি। আমি এবার গল্প নিয়ে কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব। তার আগে সামগ্রিকভাবে উপন্যাস নিয়ে আমার একটা শুধু, এটা হয়তো ঠিক প্রশ্ন নয়, এক লাইনে পারলে তুমি উত্তর দেবে, এটা একটা মন্তব্য। আমি দেখেছি তোমার কোনো উপন্যাসই কিন্তু সেই অর্থে দীর্ঘ উপন্যাস নয়, অন্তত এখনো পর্যন্ত আমি যে কটা উপন্যাস মানে বেরিয়েছে সেই অর্থে বিরাট খুব দীর্ঘ উপন্যাস কোনোটাকেই বলা যাবে না। কলিকাতা পুস্তকালয় অপেক্ষাকৃত একটু দীর্ঘ উপন্যাস, কিন্তু বাকিগুলো দীর্ঘ উপন্যাস নয়। কিন্তু খেলাঘর, মহাজাতক, তিনতিড়ি, নগরের উপাখ্যান সবকটার মধ্যে আয়তনের দিক থেকে সেই অর্থে ব্যাপ্তি নেই, কিন্তু এটি উপন্যাসে যে সময়ের ব্যাপ্তি থাকে, যে মহাকাব্যিকতা থাকে, এই ব্যাপ্তি তোমার অধিকাংশ লেখায়, অধিকাংশ আখ্যানে এসেছে। অর্থাৎ আয়তন ছোট কিন্তু খুব ব্যাপ্তি আছে। এইটা সম্পর্কে তুমি এক দু লাইনে কিছু বলবে? মানে এটা তুমি কিভাবে এনেছো বা এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি? হ্যাঁ, আমি খুব ছোট করেই প্রায় এক লাইন উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, উপন্যাসের আয়তনে আমি বিশ্বাস করি না। মানে লিখতে গেলে আবার একটা মহাভারতী লিখতে হবে, এটা বিশ্বাস করার দরকার নেই। বরং লিখতে গেলে যদি ব্যাসদেবের মতন লিখতে হবে এটা কেউ ভাবেন, তাহলে ঠিক আছে। মানে তিনি এটা মহাভারত না লিখতে পারেন, কিন্তু লেখাটা ব্যাসদেবের মতন হতে হবে। যদি এটা হয় তাহলে লেখা ভালো। আর আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, একটা উপন্যাসের ব্যাপ্তি তার ভেতরে থাকে। সেটা দুটো খণ্ড হলো না তিনটে খণ্ড হলো, একটা বৃহদায়তন হলো কিনা। হ্যাঁ, ঠিকই যে কলিকাতা পুস্তকালয় আমার এ পর্যন্ত লেখার মধ্যে সবচেয়ে বড় উপন্যাস, কিন্তু তা সত্ত্বেও বলছি যে আমার মনে হয় এটা একটা ইলাস্টিসিটির ব্যাপার। অর্থাৎ আমি উপন্যাসটার ভেতরে যখন পাঠক ঢুকবেন, তখন লেখক যে তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন, তিনি নানান গলি ঘুজি গোলক ধাঁধা পেরিয়ে পেরিয়ে তার মনে হতে থাকবে ছোট উপন্যাস বড় উপন্যাস তিনি ভুলেই যাবেন। তার মনে হবে লেখাটার সঙ্গে অনেকক্ষণ ধরে রয়েছে। আর লেখাটা শেষ হয়ে যাওয়ার পর তার মনে হবে, যা শেষ হয়ে গেল, আর কিছু বলার নেই, হলো না, তাহলে একটা অতৃপ্তি রইল। অর্থাৎ উপন্যাসের আয়তনটা কোনো প্রভাব ফেললো না। উপন্যাসটা ভেতরে ভেতরে কত বড়, ভেতরে ভেতরে সে কতখানি ডালপালা ছড়িয়ে দিয়েছে, কতখানি শাখা প্রশাখা মেলে ধরেছে, এবং পাঠকের মনে একটা প্রভাব ফেলতে পেরেছে কিনা, তার শিকড়টা, গাছের শিকড়টা, লেখার শিকড়টা পাঠকের মনে ঢুকে গেছে কিনা, সেটা হতে পারে। সব গাছেরই তো শিকড় থাকে, ছোট গাছেরও থাকে, বড় গাছেরও থাকে। তো বড় গাছের শিকড় হয়তো অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে যায়, কিন্তু আমরা যখন একটা ছোট্ট গাছকে তুলে ধরি তখন শিকড়টাকে কি অস্বীকার করা যায়? যায় না। ছোট হলেও থাকে, বড় হলেও থাকে। তো যদি আমি এইভাবে দেখি যে একটা ছোট গাছ, তাকে আমি ধরা যাক তুলে ফেলেছি, এবার তার শিকড়টা দেখতে পাচ্ছি, যদি রেখে দিতাম তাহলে সেই শিকড়টা তো বড় হতো, গাছটা তো বড় হতো, ছড়াতো তো। এবার একটা উপন্যাস যদি সেটাকে ক্যারি করে,
অর্থাৎ সে তার শিকড়টা ছড়িয়ে বসে আছে। এবার যখন লেখাটা শেষ হয়ে যাচ্ছে বা লেখাটা পড়ছে, তখন পাঠকের মনে হবে আমি অনেকক্ষণ ধরে লেখাটার ভেতরে রয়েছি, আমি লেখাটার ভেতরে যা বলতে হচ্ছে আমাকে ধীরে ধীরে থেমে থেমে পড়তে হচ্ছে, মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকাতে হচ্ছে। আমি ঝটপট করে টপকে টপকে চলে যেতে পারছি না, আমার বাপাশে চায়ের পোচ, চায়ের কাপটা ডিমের পোচ রাখা নেই, আমি এভাবে লেখাটা পড়ে ফেলতে পারবো না, আমাকে থাকতে হবে লেখাটার সঙ্গে। তাহলে ব্যাপ্তি হলো, লেখাটার ব্যাপ্তি হলো। উপন্যাসের ব্যাপ্তি এরকম হওয়াই ভালো। ঠিক ঠিক। এবার আমি তোমার গল্প নিয়ে একদম অনলাইনের উত্তর নেব কয়েকটা। আমার একটা গল্পের কথা মনে পড়ছে, নিশীথে মহেঞ্জোদারো। এই গল্পের মধ্যে খবরের কাগজ অফিসের ডিটেল বর্ণনা আছে। তুমি বোধহয় এক সময় একটু বলার সময় বলেছিলে তুমি খবরের কাগজে কাজ করেছে। আমি শুধু জানতে চাই তুমি কোন কোন কাগজে তুমি কাজ করেছো, কারণ আমার মনে হয়েছে যে খবরের কাগজে কাজ করার অভিজ্ঞতা না থাকলে নিশীথে মহেঞ্জোদারো গল্পটা লেখা বেশ কঠিন। হ্যাঁ, খবরের কাগজে কাজ করা মানে সাংবাদিকতা আর কি। আমি টিভির কাজের কথা আগে বলেছি, সেখানেও সাংবাদিক হিসেবেই ছিলাম। তো খবরের কাগজে কাজ করা সেটা প্রথম থেকেই হয়েছিল। প্রথমেই বলেছিলাম যে আমি ইলাস্ট্রেটর হিসেবে একটা খবরের কাগজে কাজ চাকরি করতে ঢুকেছিলাম। সেটা ওভারল্যান্ড বলে একটা কাগজ, তারা বিভিন্ন বিষয়ের আহ, কাগজ বার করতো। মানে বলা যেতে পারে সাপ্লিমেন্ট, সেটা যদি রোজ বেরোয় সেরকম, যার ফলে তারা বিজ্ঞাপন প্রতিদিনই বেরোয়, কিন্তু দৈনিক নয়। একটা রহস্যময় বিজ্ঞাপন, কেউ বুঝতে পারতো না, আমরা যারা চাকরি করতাম বুঝতে পারতাম। এবং সেখানে আমি প্রথমে ফ্রিল্যান্স করতাম, তারপরে আহ, সেখানে ইঞ্চি মেপে তখন লিখলে কাগজে টাকা দিত। হ্যাঁ, এটা বলে রাখলাম, একসময় খবর কাগজ এরকম ছিল। তারপর সেখান থেকে প্রতিদিনে গেলাম, তারপর যুগান্তরে, তারপর বর্তমান, তারপর একটা বড়, বর্তমান থেকে আমি টিভির কাজে চলে যাই। তারপর একটা বড় বিরতি হয়, মাঝখানে আবার কিছু সময় পুরোনো কাগজ প্রতিদিনে ফেরত গেছিলাম। তারপরে ফিরে এসে মাঝখানে আরো অনেক কিছু করেছি, কলেজে ক্যান্টিন ট্যান্টিন খুলে চালাবার চেষ্টা করেছিলাম, মেস চালাবার চেষ্টা করেছিলাম, হয়নি, যাই হোক। তো তারপরে আমি আবার অনেক পরে আবার একটি নিউজ পোর্টাল, সেখানে কাজ করেছি। তো সাংবাদিকতাটা আমার সঙ্গে জুড়ে রয়েছে। আহ, এমনকি সত্যি কথা বলতে আমি প্রথাসিদ্ধ সাংবাদিক হওয়ার জন্য একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম এম এ পর্যন্ত পড়তে গেছিলাম। সায়েন্সের ছাত্র ছিলাম বলে বিএ পাশ করতে হয়েছিল। তারপরে পড়লাম, কিন্তু নাইন্থ পেপার, মানে একটা নাইন্থ পেপার বলে একটা কিছু আছে আর কি, সেটা অনেকেই জানেন যারা পড়াশুনো করেন। সেটা ঠিকঠাকভাবে করা যায়নি, যার ফলে আমি পরীক্ষাটা দিতে পারিনি। মানে এম এটা পুরো পড়েছিলাম কিন্তু ফেল করা, মানে ব্যর্থ ছাত্র আর কি। তো যাই হোক, আচ্ছা আচ্ছা। এই এই যে মানে এই তোমার যে সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। এখানে আরেকটা তুমি একটু আগে ওভারল্যান্ডের কথা বললে, যেখানে তুমি ইলাস্ট্রেটর হিসেবে যে চাকরি করতে, আঁকার চাকরি করতে। তো তোমার ওই আঁকা শেখাটা কার কাছে? বাড়ির কারোর কাছে? হ্যাঁ, আঁকা শেখাটা আমার ছোট পিসমশাইয়ের কাছে, একেবারেই পুরোপুরি। এবং আঁকা শেখাটা ছোট পিসমশাইয়ের কাছে। তারপর সেখানেই আমাকে যখন, মানে সেখানে যখন আঁকা শেখাটা, আঁকা স্কুলে আঁকা শেখাটা কমপ্লিট হয়ে গেল, তখন বললো যে পিসমশাই বললেন যে তুই এখানেই আঁকা শেখা। তবে আমি একাডেমি অফ ফাইন আর্টসেও শিখেছি, আরো পরে, অনেক পরে, অনেকটা, মানে তখন আমি চাকরি বাকরি করি আর কি। মাঝখানে যখন চাকরি ছিল না, তখন একাডেমি ফাইন আর্টসে গিয়ে ভর্তি হই এবং সেখানেও শিখেছি। এবং আমার একটা বড় সৌভাগ্য বলবো, সেখানে রণেনারায়ণ দত্ত আমাদের শিক্ষক ছিলেন। রণেনারায়ণ দত্ত কিছু সময় আগেই মারা গেছেন। অসম্ভব প্রতিভাশালী একজন এবং খুব সাবলাইমে থাকা, খুব নিজেকে সরিয়ে রাখা একজন শিল্পী। কিন্তু তার সান্নিধ্য পেয়েছিলাম, তার কাছ থেকে শিখেছিলাম, এটা আমার কাছে খুব একটা গর্বের বিষয়। এবং আঁকাটাও ওইভাবেই চলেছে আর কি। আচ্ছা, তুমি প্রচুর বইয়ের কভার করেছো, এবং আমার খুব উল্লেখ করতে ইচ্ছে করছে, খুব ব্যক্তিগত একটি প্রসঙ্গ, আমার একটি বইয়ের কভারও তুমি করেছো। একটি বই নয়, মানে দুটো বইয়ের আসলে কভার করেছো। তো আমি এখানে জানতে চাইবো যে বইয়ের কভার করা ছাড়া এই মুহূর্তে, মানে পরবর্তীকালে এখনো কি তুমি কোনো আঁকার চর্চা করো, মানে কভার ছাড়া, প্রচ্ছদ ছাড়া? প্রচ্ছদ বরং এখন অনেকটা আঁকা কমে গেছে। মাঝে মাঝে আহ, আমার মানে খুব প্রয়োজনে হয়তো কয়েকজনের অনুরোধে কয়েকজনের জন্য প্রচ্ছদ করি কখনো কখনো। কিন্তু আঁকার চর্চাটা আমার এখনো আছে, মানে সেটা সময়ে অসময়ে এটা করে যাই। এবং যেটা আমার যেটা ঘটে সেটা হচ্ছে যে অয়েল পেন্টিং, ক্যানভাস কাজ করতে আমার খুব ভালো লাগে। এবং আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে ছবিটা আঁকার পর সেটা কাউকে দিয়ে দেওয়া। আমার আঁকা কোনো ছবি আমার কাছে নেই,
আমি যখনই কোনো ছবি এঁকেছি, আঁকাটা শেষ হয়ে গেছে, আমি কোনো না কোনো বন্ধু, বোন, আহ প্রিয়জন, তাদেরকে আমি ছবিটা দিয়ে দিই, আমার নিজের কাছে রাখি না। কারণ মনে হয় তারা আরেকটা আঁকতে পারবো না। আমি তো আর শিল্পী নই সেই অর্থে। তো কিন্তু আঁকার চর্চাটা এখনো আছে, এবং যখনও কখনো লিখতে লিখতে মনে হয় যে এখন একটা বিরতি আসছে, আমি লিখতে পারছি না, আমার ভাবনা চিন্তার সমস্যা হচ্ছে, তখন গান শুনছি বা নাটক দেখছি বা ছবি দেখছি, সিনেমা দেখছি বা বই পড়ছি। বই তো পড়ছি অবশ্যই, কিন্তু মাঝে মাঝে যেটা হয়, সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার সেই ক্যানভাস নিয়ে, তুলি নিয়ে, রং নিয়ে, সেটা নিয়ে, এবং তখন আমি আর কিছু করি না, তখন ছবি আঁকতে থাকি। ওটা যখন শেষ হয়ে যায়, আবার ওটা মাথা থেকে চলে যায়, আবার অন্য কাজে যাই। তখন লেখা না হলেও আমার কোনো অসুবিধা হয় না। তুমি সাংবাদিকতার কথা বলেছিলে, তুমি সম্পাদনাও করেছো, সেই প্রসঙ্গ এসেছিল। পরশপাথর বলে একটি পত্রিকা সম্পাদনা করেছিলে, পরবর্তীকালে এটা ওয়েব জিন সুখপাটেরও সম্পাদক ছিলেন। অর্থাৎ অফলাইন এবং অনলাইন দু ধরনের পত্রিকার সম্পাদক তুমি ছিলে, সম্পাদনা করেছো। দুটোর মধ্যে খুব মানে এক লাইনে যদি বলো, দুটোর মধ্যে, দু ধরনের পত্রিকার মধ্যে বেশি সম্পাদনার জায়গা থেকে তফাৎটা কোথায়? অর্থাৎ প্রবল, মানে একটি মুদ্রিত মাধ্যমের মানে প্রিন্ট পত্রিকা বলতে যা বোঝায়, সেই প্রিন্ট পত্রিকা পড়ার ক্ষেত্রে পাঠক যেভাবে বলবেন সেই তফাৎটাও প্রবল, এবং সম্পাদনার তফাৎটাও প্রবল। তার কারণ তার লেআউট, তার সম্পাদনার কাজ, ছাপা ইত্যাদি, মানে দুটোর মাধ্যম সম্পূর্ণ আলাদা। একটা কাগজে ছেপে বেরোবে, আরেকটা সরাসরি ইন্টারনেটে, কম্পিউটারে, মোবাইলে দেখা যাবে, এবং সেটা ডিজিটালি। তো এই ডিজিটালি যেটা করতে হয়, যখন কাজটা করতে হয়, তখন একটা খুব বড় সমস্যা দেখা যায়। অর্থাৎ যেভাবে আমি ছবি ছাপতে চাইছি সেটা ছাপতে পারবো না। অনেক লেখা, বড় লেখা ছাপা যাবে না, সুতরাং সেটা নেওয়া যাবে না এডিট করার জন্য। ধারাবাহিক ছেপেছি, ধারাবাহিক ছাপতে হয়েছে মানে ছেপেছি আর কি, ইচ্ছে করেই বা ভালোবেসি, এবং প্রয়োজনেও সেটা হয়েছে। কিন্তু আমি একটা মুদ্রিত পত্রিকা আমি একবার একটা বড় উপন্যাস ছেপে দিতে পারি, ডিজিটাল পত্রিকায় সেটা ছাপার উপায় নেই। আরেকটা সমস্যা হচ্ছে যে যদি এডিটিং এর পরের ধাপটা ধরি, অর্থাৎ পাঠকের পড়ার জায়গায়, সেখানে একটা খুব বড় সমস্যা আছে। অর্থাৎ ডিজিটাল একটা সাময়িক সময়ের পাঠ, তার বেশি এখনো পর্যন্ত সে খুব বেশি এগিয়ে থাকতে পারেনি। যদি এটা ভাবা যায় যে মুদ্রিত মাধ্যমের পাশাপাশি, বিকল্প নয়, সহায়ক, যদি এটা মনে করা হয় যে ওটাও আরেকটা মাধ্যম, তাহলে ঠিক আছে। কিন্তু দুটোর সঙ্গে কোনো লড়াই করানো যাবে না, এবং লড়াই হবেও না, কারণ এখনো পর্যন্ত মুদ্রিত মাধ্যমেই জিতে রয়েছে, ওটাকে হারানো খুব মুশকিল। যতই আমরা ডিজিটাল বলি না কেন, সম্পাদনা করতে গিয়ে সেটা আরো বেশি করে বুঝেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি সম্পাদনার কথা বলি, অর্থাৎ একটি লেখা, সে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ যাই হোক না কেন, সেই যে সম্পাদনার জায়গা, সেই সম্পাদনার জায়গাটা কিন্তু বেসিক্যালি এক। মানে আমি ডিজিটালের জন্য একটা লেখাকে তো একরকম ভাবে সম্পাদনা করবো, আবার মুদ্রণ মাধ্যমের জন্য আরেক রকম ভাবে সম্পাদনা করবো, ব্যাপারটা তো তা নয়। অর্থাৎ একটি লেখা ছাপবো, এই গল্পটা ছাপবো, এটা যদি ভাবি, তাহলে মুদ্রিত মাধ্যমে যেরকম ভাবে ভাববো, ডিজিটাল মাধ্যমেও সেরকম ভাবেই ভেবেছি। সুতরাং সেটাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ সম্পাদনার যে আহ মানে ভিত্তির জায়গাগুলো, যে জায়গাগুলো সম্পাদনাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে জায়গাগুলো সম্পাদক ভাবেন বা ভাবতে বাধ্য হন এবং সেই অনুযায়ী কাজ করেন, সেটা দুটো মাধ্যমেই এক, প্রয়োগটা আলাদা। আসলে ভাষা ও ভবিষ্যৎ যে চ্যানেলে আমরা আজকে কথা বলছি, আমরাও একটি ওয়েব পোর্টাল, আমরা ওয়েব জিন নিশ্চয়ই নয়, আমরাও নানান ভাবে কাজ করবার চেষ্টা করছি। আমার মনে হয় কোথায় একটা যে কোথায় কি তুমি মনে করো যে এই ধরনের যে পোর্টাল গুলো, ভাষা ও ভবিষ্যৎ, বা তুমি যেসব ওয়েব জিন গুলো যা চলছে, আগামীর কথা ভেবে, আগামী ভবিষ্যতের কথা ভেবে, মানে তার স্থায়িত্ব একটু বেশি প্রিন্টের থেকে, প্রিন্ট যে মিডিয়া তার থেকে? তো সংগ্রহের দিক থেকে যদি দেখা যায়, তাহলে একটা আর্কাইভাল ভ্যালু অবশ্যই ডিজিটাল মাধ্যমের আছে, আর প্রিন্ট মাধ্যমেরও আছে। কিন্তু এখানে একটা মজাও আছে, সেটা হচ্ছে এই যে ধরা যাক পুরনো পুঁথি, পুস্তক, বই, চিঠি, ম্যাপ, সেগুলো তো ডিজিটালাইজ করার চেষ্টা হচ্ছে, লাইব্রেরি কাজ করছে, ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। তুমি ডিজিটালাইজড, সেই ডিজিটাল মাধ্যম,
আমি এদিক থেকেই আসছি, মানে ওই ভাষা ভবিষ্যতের মতো কোনো কোনো পোর্টালে সেটা আরে আধারিত হয়ে থাকবে, সেটা ধরা থাকবে। আমি আমি একদম শেষ দিকে এসে গেছি আমাদের। তুমি তিনজন, তুমি আসলে এমন একজন লেখক, তুমি শুধু নয়, তোমার সময় যারা লিখছেন বা অনেকদিন ধরে যারা লিখছেন, প্রায় দুটো আলাদা যুগকে তোমরা পেয়েছো। অর্থাৎ আমি বলতে চাইছি, প্রথম পর্বে সম্পাদনা নিয়ে যেহেতু কথা বলছে, আমার মনে পড়লো তুমি তিনজন সম্পাদকের সান্নিধ্য পেয়েছো। বিমল কর, রমাপদ চৌধুরী এবং শ্যামল গঙ্গোপাধ্যায়। শ্যামল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় হয়তো তুমি, তোমার কোনো লেখা সেইভাবে বেরোয়নি, কারণ অমৃত তখন প্রায় উঠে যাচ্ছে তুমি যখন যে সময় তার সঙ্গে যোগাযোগ হলো, কিন্তু সম্পাদক হিসেবে তাকে তুমি দেখেছো। এবং আজকের যেসব পত্র পত্রিকায় তুমি লিখছো, এই প্রশ্নটা আমি জানি না কেমন হবে, বেসিক কোনো তফাৎ দুই যুগের সম্পাদকদের মধ্যে? এটা একটা প্রশ্ন। এর সঙ্গে এটা জুড়ে দিয়ে একটা প্রশ্ন, বিমল কর, রমাপদ চৌধুরী, শ্যামল গঙ্গোপাধ্যায়, এই তিনজনের সম্পাদনার বৈশিষ্ট্য হিসেবে যদি তিনটে আলাদা কোনো বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো, মানে তিনজনকে সম্পাদক হিসেবে আলাদা আলাদা ভাবে তুমি কিভাবে দেখো? বিমল কর, রমাপদ চৌধুরী এবং শ্যামল গঙ্গোপাধ্যায়। আমি কিন্তু আরেকজনের সম্পাদনাও দেখেছি, তিনি খবরের সম্পাদনা করতেন, অতীন বন্দ্যোপাধ্যায়। একই টেবিলে মুখোমুখি বসে কাজ করেছি। এটাও আমার একটা সৌভাগ্যের বিষয়, আমার অত্যন্ত ভালো লাগার বিষয় অতীনদার সঙ্গে ওইভাবে মেলামেশা করতে পারাটা। তো এই যে তিনজন সম্পাদকের কথা বললে তুমি, আমি অমৃতকে ধরে নিয়েই বলছি, এই তিনজনের মধ্যে মিলই আছে, একটা খুব বড় জায়গায় মিল। সেটা হচ্ছে ভালো লেখার সন্ধানে থাকা, ভালো লেখককে দেখলেই তাকে ডেকে এনে আদর করা, কখনো কখনো কান ধরে লেখানো, অথবা বলা যে বাপু হে তুমি ভালো লিখছো, তুমি লেখো, তোমার লেখাটা আমি ছাপবো। যে কোনো জায়গাতেই একজন সম্পাদক যদি লেখকের সঙ্গে এই সম্পর্ক গড়ে তুলতে পারেন যে তিনি লেখককে চিনতে পারছেন, লেখককে নিয়ে আসতে চাইছেন, তাহলে তিনি যে যত বড় হাউজেই কাজ করুন না, যত ছোট হাউজেই কাজ করুন না কেন, সম্পাদকের যে চরিত্র, মূল চরিত্র, সেটা তো কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তিনি একটি সাহিত্যের গুণ সম্পর্কিত একটি লেখার কথা ভাবছেন। তিনি ভাবছেন এই লেখাটা ছাপলে আমার ভালো হবে কিনা জানি না, আমার পাঠকরা পড়ে তৃপ্তি পাবে, দুঃখ পাবে, বিষণ্ণ পাবে, আনন্দিত হবে, আমি লেখাটা ছাপতে চাই। এটা একজন সম্পাদকের খিদে, এটা একজন সম্পাদকের কাজ। এই তিনটে জায়গাতেই এই তিনজন সম্পাদক এক। আর তুমি যে বললে যে বেসিক কি কোনো তফাৎ আছে, অবশ্যই আছে। এই তিনটে জায়গার যে তিনজনের কথা বললাম এবং তাদের যে আচরণের কথা বললাম, তাদের যে ভাবনার কথা বললাম, খুব ভালোভাবে মিশে দেখেছি যে আসলে এখনকার সম্পাদকদের মধ্যে ওইটারই অভাব আছে। অর্থাৎ তারা সেটা ভাবার আগেই ভাবেন যে আমি একে কেন বলবো, ওকে কেন বলবো না, এবং লেখাটা নেব, লেখাটা নিয়ে আমার কি হবে, অর্থাৎ আমি সম্পাদক হিসেবে কতটা জায়গায় যেতে পারবো। সম্পাদক তো ওইভাবে তৈরি হন না, তিনি যে লেখককে তৈরি করেন সেই লেখক সম্পাদক তৈরি করে দেন। অর্থাৎ এবং ব্যাপারটা উল্টো, অর্থাৎ সম্পাদকও লেখক তৈরি করতে পারেন। সম্পাদক যখন একটা ভালো লেখা ছাপেন, তখন কি হয়, আমরা কি বলি, অমুক পত্রিকায় একটা চমৎকার লেখা পড়েছি তোমার, চেপেছে কে, সম্পাদক তো, নাই ছাপা হতে পারে, এরকম তো হয়। আমাদের অনেক লেখাই অনেক পত্রিকায় ছাপা হয়নি, যে সম্পাদক পেয়ে গেছেন, কিনেছেন, তিনি ছেপে দিয়েছেন। এইবার এখন যেটা ঘটে, যে অনেক যোগ বিয়োগের অঙ্ক আছে, অনেক নিচু নিচু অঙ্ক আছে, অনেক দেওয়া থার ব্যাপার আছে, বলতে খুব খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে, কিন্তু একজন সম্পাদকের যা প্রকৃত কাজ, যদি সেটা তিনি করেন, তাহলে আগেকার সম্পাদকের সঙ্গে আমাকে এই তফাৎটা করতে হতো না। বহু কথা মানে থেকে গেল না বলা, আরো আরো অনেক কথা শুনতে চাই তোমার, কিন্তু আমাদের তো কথা একটা থামতে হবে। এই সম্পাদনা প্রসঙ্গে শুধু আমার একটা কথা, মানে এবং শেষ প্রশ্ন এটা, এবং এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে, তুমি পত্রিকা সম্পাদনার কথা বললে, আসলে এই এই প্রশ্নটা হয়তো তোমার যে সর্বশেষ উপন্যাস নিয়ে আমরা কথা বলছিলাম, কলকাতা পুস্তকালয়, তার সঙ্গে রিলেটেড। তুমি একজন প্রকাশকও বটে, তোমার কি মনে হয় যে গ্রন্থ প্রকাশনার ক্ষেত্রেও সম্পাদনা জরুরি? আমাদের বাংলা বাজারে কলেজ স্ট্রিট কেন্দ্র করে যে বইপত্রগুলো বেরোচ্ছে,
সেটা সম্পাদনাটা কতটা জরুরি বলে একজন প্রকাশক এবং সম্পাদক হিসেবে, অবশ্যই লেখক এবং পাঠক হিসেবে তুমি মনে করো? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমি মনে করি যে প্রত্যেকটা বইয়ের সম্পাদনা হওয়া উচিত, কোনো বই ছাড়া যাবে না। মানে সে প্রবন্ধই হোক, স্মৃতিকথা হোক, রম্য রচনা হোক, দুষ্প্রাপ্য রচনা হোক, প্রবন্ধ হোক, গল্প হোক, উপন্যাস হোক, প্রত্যেকটা লেখার সম্পাদনা করা উচিত। মানে দাড়ি কমা তো ঠিক করে দেওয়া সম্পাদনা নয়, বানান ঠিক করে দেওয়াটা সম্পাদনা নয়। সম্পাদনা বলতে যা বোঝানো হয় বাংলার প্রকাশ, এখন কিছু কিছু হয়েছে অবশ্যই, পুরোটা হয়নি বলা যাবে না, এখন অনেকে সেই কাজ করছেন, কিন্তু এটা বহু বছর পর্যন্ত ছিল না। তবুও এটা ব্যাপক অর্থে চালু একটা পদ্ধতি নয়। অর্থাৎ একটা বই সম্পাদনা করার জন্য মানে তথ্যে ভুল থাকতে পারে, লেখক ভুল জানতে পারেন, লিখতে পারেন। আচ্ছা, যখন একজন কোনো সম্পাদকের কাছে একটা লেখা যায়, ধরা যাক একটা পত্রিকায়, তিনি বলেন আপনার গল্পের শেষটা একটু বদলে দেবেন, এরকম হলে ভালো হতো। লেখক শুনে বদলে দিলেন, পাঠক খুব প্রশংসা করলেন, একটা বইয়ের ক্ষেত্রে সেটা দরকার পড়বে না? যদি বলা হয় যে আপনার লেখাটা একটু বদলান না, একটু ভ্রমণ কাহিনীটা লিখেছেন, একটু অন্যভাবে লিখুন না, নিজের দেখাটা লিখুন না, একটু একটু গানের কথা লিখুন না, একটু মানুষগুলোর কথা লিখুন না, তার ভ্রমণ কাহিনীটা বদলে যেতে পারে। এমনকি দুষ্প্রাপ্য বা পুনর্মুদ্রিত বইয়ের ক্ষেত্রে তো বটেই। এবার মুশকিলটা কি, আমি সম্পাদনার এই প্রকাশনা বা সম্পাদনার ক্ষেত্রে বললাম, আমি এমন কবিকেও দেখেছি যে তাকে বলছি যে আপনি যে কি লিখেছেন এটা দীর্ঘই না হওয়ার ফলে, হ্রস্বই হওয়ার ফলে এটা মানেটা বদলে যাচ্ছে। তিনি বলছেন যে বাংলায় কি দুটো দুটো হ্রস্বই আছে নাকি, মানে দুটো ইকার আছে, মানে একটা দীর্ঘইকার একটা হ্রস্বইকার। তিনি জানেন না, কিন্তু তার কবিতার বই ছাপা হতে যাচ্ছে। তা আমার কি করা উচিত? কবিতার বইটা ছাপা বন্ধ করে দেওয়া উচিত, আর তা নাহলে সম্পাদনা করা উচিত, এবং বলা উচিত যে সম্পাদনা না হলে আপনার বইটা বেরোবে না, একটা দীর্ঘই এবং একটা হ্রস্বই আপনাকে বুঝতে হবে। তো না বুঝে এরকম অনেকে লিখে ফেলছেন। যদি লিখে ফেলেনও, তাহলে আমি বলবো খুব কড়া সম্পাদকের হাতে সেটা সম্পাদনা হওয়া উচিত, যিনি বানান দেখবেন, যিনি ভুল দেখবেন, যিনি লেখককে বলতে পারবেন, লেখকের সঙ্গে কথা বলতে পারবেন। এটা তো একটা সম্পর্ক, কেউ তো খারাপ করে দেওয়ার জন্য কিছু করতে চাইছে না। সম্পাদনা তো কেন করা হয়, মানে বইটা যাতে সুচারুরূপে বেরোয়, যদি বইয়ের কথাই বলি, তা সেই কাজটা তো খুব মন দিয়ে করা দরকার। এবং বাংলা ভাষায় বইয়ের ক্ষেত্রে আমি ওই প্রথম কথাটা যেটা বললাম, প্রত্যেকটা বইয়ের অবধারিত সম্পাদনা হওয়া উচিত, এর বাইরে আর কিছু করার কথা বলার নেই। আমাদের সঙ্গে ছিলেন আজকে সাহিত্যিক সম্পাদক অরিন্দম বসু, এবং আমাদের এই শোয়ে ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে নানানজন বিশিষ্ট মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু সমস্ত দিক থেকে আজকের অনুষ্ঠান একেবারেই আলাদা। যারা আপনারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আমাদের একজন সাহিত্যিকের সঙ্গে কথা বলা নয়, একজন সাহিত্য মনস্ক একজন মানুষ। আমি বলবো যে শুধু সাহিত্যিক হিসেবে তার নিজের কথা বললেন তা নয়, সাহিত্য মনস্কতা কি করে তৈরি করতে হয়, নানান ভাবে আমাদের এই অরিন্দম দার সঙ্গে কথা বলে আজকে আমরা সমৃদ্ধ হলাম। আমি ব্যক্তিগতভাবে তো সমৃদ্ধ হলামই। আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, ভাষা ও ভবিষ্যৎ আমাদের পক্ষ থেকে তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও তোমাকে আমরা পাবো আমাদের অন্য কোনো অনুষ্ঠানে। আমি ভাষা ও ভবিষ্যৎকেও তো ধন্যবাদ জানাচ্ছি। মানে এক নাগাড়ে যে এতগুলো কথা বলে গেলাম, এবং কত কথা যে বলে গেলাম তার কোনো ঠিক নেই, পরে মনেও করতে পারবো না। কিন্তু এই যে বলতে পারলাম, এই যে বলতে পারার সুযোগটা পাওয়া গেল, এবং নানান বিষয় নিয়ে তো আলোচনা হলো। আসলে কি হয় যে আমি এটাকে একটা আড্ডা হিসেবে ধরছি। মানে যে আড্ডাটা হয়তো কলেজ স্ট্রিটের একটা বেঞ্চে বসে হতে পারতো, একটা একটা কোনো ঘরে বসে হতে পারতো, কোনো বাড়ির ছাদে বসে হতে পারতো, সেটা আমরা আমরা তো আসলে পাগল। মানে তুমি যে সাক্ষাৎকার নিতে এসেছো সেও পাগল, আমি যে কথা বলছি সেও পাগল, এবং আমাদের আমাদের মতন কিছু পাগল এখনো রয়ে গেছে, তাই বাংলা ভাষা আর সাহিত্যটা এখনো রয়ে গেছে। তো এই পাগলদের পুষ্ট করার মতন একটা ব্যাপার আর কি, যদি কিছু করা যায়। তো আমি কথাটাকে সেভাবেই নিচ্ছি, এবং সেই জন্য ভাষা ও ভবিষ্যৎকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে খুব ভালো লেগেছে। এবং একটা একটা ছোট্ট কথা বলে দিই, বাড়াবো না। সেটা হচ্ছে যে আমার ছোটবেলায় ভোকাল কর্ডে গন্ডগোল ছিল বলে আমি অনেক পরে কথা বলতে শিখেছি, আর স্কুলে ভর্তি হয়েছিলাম অনেক দেরিতে। তারপরে যে কোনোদিন এত কথা বলতে পারবো এটা ভাবিনি। এখন ভাবতে গিয়ে মনে হয় যে কথা কম বলা উচিত। আজকে প্রচুর প্রচুর কথা বলেছি, প্রচুর সুযোগও পেয়েছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ হচ্ছে।